হবে শুধুমাত্র মানে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস যেমন একটা করে কোয়েশ্চেন থাকবে, ওখানে 5টা করে গ্যাপ থাকবে, বুঝতে পেরেছো? মানে পরপর সেন্টে আমরা কোয়েশ্চেনটা সলভ করলে আরো বুঝতে পারবো। ঠিক আছে, আমরা একটু যাই, তারপরে আমরা এবার দেখি চলে আসি সিএইচএসএল এর। একই রকম ভাবে তুমি দেখতে পাচ্ছ, দেখো কোয়েশ্চেন কিন্তু একই রকম আসছে। দেখো এরর কারেকশন থেকে 4টে প্রশ্ন, টেন্স থেকে একটা প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে 3টে প্রশ্ন। তাহলে গ্রামারের ওয়েটেজ কত? 4 থেকে 5, 3, 8। ভোকাবুলারি ফিল্ডে চলে যাই, দেখো ফ্রেজাল ভার্ব থেকে একটা প্রশ্ন, সিনোনিম থেকে 5টা প্রশ্ন, ইডিয়াম থেকে 3টে প্রশ্ন, অ্যান্টোনিম থেকে 4টে প্রশ্ন, ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড থেকে একটা প্রশ্ন। তাহলে কতগুলো হলো? 7, 10, 14। তাহলে 14 ওয়েটেজ এখানে তৈরি হলো, বুঝতে পেরেছো? তাহলে টপিক গুলো দেখো, এমটিএস এ যে টপিক গুলো ছিল সেই টপিক গুলোই কিন্তু এখানে এসছে, টপিক চেঞ্জ হচ্ছে না। আর এখানটাতে আমাদের ক্লোজ টেস্টের জায়গাটা আমরা 5টা করে প্রশ্ন পেয়ে যাবে। ঠিক আছে, আর 11 অর্থাৎ 21, আর এখানে মোটামুটি 20, আর ক্লোজ টেস্টে এখানে 5টা করে কোশ্চেন পেয়ে যাবে। ঠিক আছে, 5টা কোশ্চেন এখানে, মানে আমার 4টে কোশ্চেন পেয়ে যাবো। 21 + 4 মানে 25 হয়ে গেল। তাহলে আমাদের টপিক কিন্তু চেঞ্জ হলো না, একই আছে। এরপরে আমরা চলে যাই সিজিএল। তাহলে সিজিএল এর টপিক দেখে নিই। দেখো ভয়েস চেঞ্জ থেকে 2টো প্রশ্ন, ভয়েস চেঞ্জ থেকে 2টো প্রশ্ন। এবার দেখো আমাদের কিছু গ্রামার ফিল্ডের কিছু সাপোর্টিং হ্যান্ড রাখতে হবে। ঠিক আছে, সেটা আমি বলে দিচ্ছি একটু পরে। ভয়েস চেঞ্জ থেকে 2টো প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে একটা প্রশ্ন, এরর কারেকশন থেকে 2টো প্রশ্ন। তার মানে এখানের ওয়েটেজ কত? 5। আচ্ছা, ভোকাবুলারি ফিল্ডে চলে যায়, ইডিয়াম থেকে একটা প্রশ্ন থাকছে, সিনোনিম থেকে 4টে প্রশ্ন, দেখেছো? অ্যান্টোনিম থেকে একটা প্রশ্ন। আবার যদি তুমি স্টেনোর দিকে চলে যাবো যখন, দেখবে ওখানে অ্যান্টোনিমের পার্সেন্টেজ বেশি। ঠিক আছে, ওয়ান ওয়ার্ড থেকে 2টো প্রশ্ন। সাবস্টিটিউট দ্য সেগমেন্ট, এই একটা টপিক নতুন করে একবার আসছে। সাবস্টিটিউট দ্য সেগমেন্ট কিছুই না, এটা এইরকম ভাবে দিচ্ছে, দিয়ে বলছে যে সাবস্টিটিউট দ্য সেগমেন্ট মানে এটা একটা সিনোনিমের মধ্যেই। তার মানে সিনোনিমের টপিক থেকে তুমি ধরতে পারো 3.4 মানে 7, অন্তত 6 to 7 কোয়েশ্চেন এখান থেকে আসছে। আচ্ছা, তারপর হচ্ছে ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড থেকে 2টো প্রশ্ন। এসএসসির ক্ষেত্রে কি হয়, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড এই টপিকটা ওরা বেশি গুরুত্ব দিচ্ছে। মানে কারেক্টলি স্পেলড ওয়ার্ডের থেকে ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড এই রিসেন্ট ট্রেন্ড আর কি বলছে। ঠিক আছে, তারপরে দেখো ক্লোজ টেস্টে কতগুলো প্রশ্ন? 5টা প্রশ্ন। এই হলো আমাদের ওয়েটেজ। এবার যেটা বলছিলাম যে আমাদের কিছু সাপোর্টিং হ্যান্ড, যেমন আমরা এখানে কিছু সাপোর্টিং হ্যান্ড রাখলাম, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন বা ফ্রেজাল ভার্ব এই ধরনের টপিকগুলোকে আমরা রেখে দিলাম। ঠিক আছে, তো তেমন কিছু গ্রামারও আমাদের কিন্তু সাপোর্টিং হ্যান্ড রাখতে হবে যাতে আমাদের সমস্যা তৈরি না হয়। কারণ আমরা কি কি রাখবো? আমরা ন্যারেশন বা ভয়েস চেঞ্জটাকেও যুক্ত করে দেবো, এটা আমাদের করে দেবো আমরা ন্যারেশন ভয়েস। কারণ এই দেখো মোরললেস কিন্তু সিজিএল এ হয়তো ভয়েস চেঞ্জ আসছে, আবার তুমি ওই স্টেনোর দিকে চলে যাবো যখন, তখন দেখবে ভয়েস ন্যারেশন দুটোই আসছে। আচ্ছা, সিজিএল এর মেন্সের দিকে যখন চলে যাবো, সিজিএল বা সিএইচএসএল এর মেন্সের দিকে চলে যাবো, ন্যারেশন ভয়েস কম্পালসারি সেখানে থাকবে। তো এই টপিক গুলোকে আমরা কিন্তু জুড়ে নেব। ঠিক আছে, সিপিও তে যদি চলে যায়, এরার থেকে 7টা প্রশ্ন। আচ্ছা, ভোকাবুলারি থেকে চলে আসি, এখানে ভোকাবুলারি ওয়েটেজ বেশি থাকে। একটা হচ্ছে ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড একটা, সাবস্টিটিউট দা পার্ট হচ্ছে 6টা, ইডিয়াম থেকে 7টা প্রশ্ন, অ্যান্টোনিম থেকে 5টা প্রশ্ন, সিনোনিম থেকে একটা প্রশ্ন, ওডব্লিউএস থেকে 5টা প্রশ্ন, মিসস্পেল থেকে 4টে প্রশ্ন। ঠিক আছে, আচ্ছা একই রকম ভাবে ক্লোজ টেস্ট দেখতে পাচ্ছ, ক্লোজ টেস্ট 5টা প্রশ্ন। আচ্ছা, এবার যদি আমরা জিডির দিকে চলে যাই, জিডির ক্ষেত্রে আমি দেখিয়ে দিয়েছি, গ্রামার ফিল্ড থেকে 2টো করে প্রশ্ন থাকে, অ্যাপ্রোপ্রিয়েট অপশন বেসড। টেন্স থেকে থাকে একটা প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে থাকে 3টে প্রশ্ন। ভোকাবুলারি ফিল্ডে যদি চলে যায়, সেখানে দেখতে পাচ্ছ কি সিনোনিম থেকে 2টো প্রশ্ন, অ্যান্টোনিম থেকে 3টে প্রশ্ন, ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড থেকে একটা প্রশ্ন, ওয়ান ওয়ার্ড থেকে কোনো বছর আসছে কোনো বছর আসে না, তার জন্য আমি এখানে লিখে দিই সংখ্যাটা। ঠিক আছে, কারেক্টলি স্পেলড ওয়ার্ড থেকে একটা প্রশ্ন, ইডিয়াম থেকে 2টো প্রশ্ন, হোমোনিম প্যারোনিম থেকে বা হোমোফোন থেকে একটা করে প্রশ্ন আসছে। এবার যদি আমরা চলে যাই রিডিং প্রফিসিয়েন্সি ফিল্ড, এই জায়গাটাতে এইখানটায় আমাকে 3টে টপিক করে রাখতে হবে। ঠিক আছে, প্রথম থেকে আমরা করে রাখবো, কারণ আমরা বারবার করে করবো না, আমরা প্রিপারেশনটা প্রথম থেকে কম্বাইন প্রিপারেশন। তাহলে রিডিং প্রফিসিয়েন্সি ফিল্ডে আমরা কি কি করবো? রিডিং প্রফিসিয়েন্সি ফিল্ডে যেটা রয়েছে এখানে আমরা কি কি করবো আমরা দেখে নেবো। 1 নম্বর করবো হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট, রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস প্রথমে করে নেবো, যেটাকে আমরা পিকিউআরএস ও বলি
বা সেন্টেন্স সাফেলিংও বলি, একটা একটা টপিক। আচ্ছা, ক্লোজ টেস্ট করে নেবো, আর হচ্ছে কম্প্রিহেনশন করে নেবো। তাহলে এই তিনটে টপিক প্রথম থেকে আমরা পড়ে দেবো। কারণ কি, যাতে আমাদের কম্প্রিহেনশনটা স্টেনোগ্রাফিতে আসুক বা সিজিএল বা সিএইচএসএল মেন্সে আসুক, আমরা যাতে আমাদের যাতে প্রথম থেকেই তৈরি থাকে। আমাদের প্রিপারেশনটা কিন্তু টিয়ার 2 কে বেস করে হবে, টিয়ার 1 নয়। টিয়ার 2 কে বেস করে আমরা পড়াশোনাটা করব, ঠিক আছে। সাফলিং অফ সেন্টেন্সেস পার্টস, ঠিক আছে, এটা হয়। আচ্ছা, এখান থেকে আসে। আচ্ছা, তারপরে দেখো ক্লোজ টেস্ট থেকে 5টা প্রশ্ন, এই হচ্ছে ব্যাপার। কারণ এখানটাতে তোমাদের শুধুমাত্র ক্লোজ টেস্ট থেকে আসে, এই পরীক্ষাগুলোতে অন্যান্য কিছু থেকে আসে না, মানে পিকিউআরএস বলো বা রিডিং কম্প্রিহেনশন বলো, এগুলো আসে না। এই স্টেনোতে চলে যায়, এবার স্টেনোতে বুঝতে পারবে, সব স্টেনোর ব্যাপারটা ক্লিয়ার হয়ে। আর যেহেতু এখানে 100 কোয়েশ্চেনের একটা ওয়েটেজ আছে, এই জায়গাটা বুঝে যাবে যে তোমাদের পুরোটা কি করতে হচ্ছে। দেখো গ্রামার ফিল্ডে ওই দেখি ভয়েস চেঞ্জ থেকে 10টা করে প্রশ্ন আসে, ন্যারেশন থেকে 11টা প্রশ্ন আসছে। তাহলে দেখতেই পাচ্ছ, তাহলে এই এই টপিকগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এরার থেকে 9টা প্রশ্ন, ফিল ইন দা ব্ল্যাঙ্কস থেকে 5টা প্রশ্ন, গ্রামাটিক্যাল ইমপ্রুভমেন্ট, অর্থাৎ ওরা একটা বাক্য দিয়ে দেবে তোমাদেরকে, সেই বাক্যগুলোকে গ্রামাটিক্যাল ইমপ্রুভমেন্ট করতে হবে। স্ক্রিনটা শেয়ার করেছি, হ্যাঁ স্ক্রিনটা তো শেয়ার করেছি, দেখা যাচ্ছে তো, সবাই দেখতে পাচ্ছ তো স্ক্রিনটা নাকি? সবার কাছে ভিজিবল তো? হ্যাঁ সবাই দেখতে পাচ্ছে, আশা করি সবার কাছে স্ক্রিনটা ভিজিবল তো। সবাই একটা থাম ইমপ্রেশন দেবে। হ্যাঁ ঠিক আছে, যে দেখতে পাচ্ছ না একবার জাস্ট লেফট করে জয়েন করে যাও, অসুবিধা হবে না। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার হচ্ছে টেন্স আইডেন্টিফিকেশন থেকে একটা করে প্রশ্ন আছে, গ্রামাটিক্যাল ইমপ্রুভমেন্ট থেকে 4টে প্রশ্ন আসছে। আচ্ছা, এবার যদি আমরা ভোকাবুলারি ফিল্ডে চলে যাই, পুরো তোমাদের একদম অ্যানালিসিস করা আছে, কোনো অসুবিধা নেই। ইডিয়ম থেকে 6টা প্রশ্ন, অ্যান্টোনিম থেকে 8টা প্রশ্ন, বলেছিলাম না সিনোনিমের থেকে, মানে সিনোনিম অ্যান্টোনিমটা প্রায় কাছাকাছি হয় এখানটাতে, তো প্রায় কাছাকাছি। কোনো কোনো ক্ষেত্রে 9টা করেও সিনোনিম অ্যান্টোনিম থাকে, অ্যান্টোনিমের পরিমাণটা বেশি থাকে। আচ্ছা, এইখানটায় কি আছে দেখো, এই সিনোনিম প্রকৃত হচ্ছে সিনোনিম উল্লেখ করা থাকবে হয়তো 4টে প্রশ্নে, আর বাদ বাকি যে জায়গাটা থাকবে হচ্ছে সাবস্টিটিউট দ্য সেগমেন্ট অথবা সেম মিনিং হিসাবে থাকবে। এই নিয়ে টোটাল 8টা প্রশ্ন আছে। এইবার তোমরা দেখো, তার মানে এখানটায় তুমি দেখতে পাচ্ছ যে মোটামুটি এবার যদি চলে যাই আমরা এইখানটায়, রিডিং কম্প্রিহেনশন ফিল্ডে দেখতে পাচ্ছ, এখানটায় তোমরা দেখতে পাচ্ছ কি কি নতুন নতুন চলে এসছে, যেটা আমি প্রথমে বলেছিলাম করতে হবে। রিঅ্যারেঞ্জমেন্ট, যেটা সিজিএল এ আসছে, সিজিএল এ মানে টিয়ার 1 টিয়ার 2 তে আসছে, কিন্তু দেখো রিঅ্যারেঞ্জমেন্ট অন্য জায়গায় আসে না, তাহলে এটাও আমাকে করে নিতে হবে বলেছিলাম। 5টা প্রশ্ন। আচ্ছা, ক্লোজ টেস্ট থেকে 4টে প্যাসেজ থাকবে, 4টে প্যাসেজ, 4টে প্যাসেজ থেকে 5টা করে কোয়েশ্চেন, মানে টোটাল 20। আর কম্প্রিহেনশন, রিডিং কম্প্রিহেনশন 2টো থাকবে, সেখান থেকে 5টা প্রশ্ন, টোটাল হচ্ছে 10। এই হচ্ছে আমাদের টোটাল প্রশ্নের ডিভিশন। আশা করি সবার কাছে ক্লিয়ার হয়েছে, কোয়েশ্চেনের অ্যানালিসিসটা ঠিকঠাক করে বুঝতে পেরেছো। এই ব্যাপারটা তোমাদের একদম মাথার মধ্যে রেখে দিতে হবে, যে স্যার আমি যখনই পড়ছি এই জিনিসটা যেন মাথার মধ্যে থাকে, যে স্যার আমার আমার এই ব্যাপারটা ক্লিয়ার, কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে। তাহলে দেন অনলি ইউ উইল বি এবল টু রিড। কারণ তুমি পড়ছো, অন্ধের মতো পড়ছো, কিন্তু তুমি বুঝতে পারছো না কোথা থেকে পড়তে হবে। আমি সব প্রথম থেকে শেষ অব্দি পড়ে ফেললাম, এটা এটা মানে কোনো স্মার্ট ওয়ে নয়, ঠিক আছে। এখানে তোমাকে স্মার্ট ওয়েতে এগোতে হবে। আমি প্রথম থেকে শেষ অব্দি বইটা পড়ে ফেললাম, তারপরেও আমি একটা কোশ্চেন নাও করতে পারি পরীক্ষায়, এটা অবাক হওয়ার কিছু নেই। কারণ তুমি টাইম ওয়েস্ট করেছো, তুমি স্মার্ট ওয়েতে এগোনি, ঠিক আছে, স্ট্র্যাটেজিক্যালি এগোনি, তাই জন্য তুমি একটা কোয়েশ্চেনও পরীক্ষায় করতে পারো। তুমি বইটা হয়তো পড়ে ফেলেছো, কিন্তু কোয়েশ্চেন করতে পারো না। কারণ আলটিমেটলি তোমাকে কোয়েশ্চেন গুলো পড়ে আসতে হবে পরীক্ষায়, বোঝা গেল? তোমাকে স্মার্ট ওয়েতে এগিয়ে যেতে হবে। আমরা কম পড়াশোনা করব, যাতে কম পড়াশোনা করে বেশি নাম্বার তুলতে পারি, এটা আমাদের টার্গেট হবে, ঠিক আছে। কারণ আমি মাথাকে যত ইজি রাখবো, মাথার মধ্যে যত ইজি রাখতে পারবো না পরীক্ষার সময়, তত আমি সেগুলোকে রিপ্রেজেন্ট করতে পারবো। আচ্ছা চলো, এবার যে আমরা অ্যানালিসিস করলাম, এবার দেখি যে পরীক্ষার যে প্রশ্নপত্র আছে সেখানেও কি একই রকম তার রিফ্লেকশন দেখতে পাচ্ছি কিনা, বা আমি যেগুলো করলাম
সেগুলো কি স্যার সত্যিই এসছে? একটা প্রশ্ন মনে প্রশ্ন জাগে সবার, ঠিক আছে, স্যার সত্যিই কি সেগুলো পরীক্ষাতে এসছে, নাকি আমরা এতক্ষণ যেটা করলাম সেটা শুধুমাত্র একটা অ্যানালাইসিস করলাম, কিছুই এগুলো আসেনি? সেগুলো তোমরা নিজেরা এবার দেখে নেবে, ঠিক আছে। দেখো, আমি একটা সিপিওর একদম 2024 এর কোয়েশ্চেন আছে এখানে তোমাদের জন্য রেখেছি। তো দেখো প্রথম কোয়েশ্চেন কি বলছে। 1 নম্বর কোয়েশ্চেন বলেছে সিলেক্ট দি ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, দেখেছো? ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, ঠিক আছে, ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। অত্যন্ত এই এখানে যে কটা ওয়ার্ড আছে, অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড, সেটা হচ্ছে অকার। এই অকারের যে স্পেলিংটা রয়েছে না, এটা অনেকেই ভুল করে। বলেছে অকার্ড, অকার্ড যখন বলবে অকার্ড, তখন কি হয়ে যাবে? এখানে দেখো OCCURED বলেছে, এই জায়গাটায় গন্ডগোলটা হয়ে যায়। OCCURRED, অকার্ড, ঠিক আছে। নর্মালি হচ্ছে অকার, কিন্তু অকার্ড যখন হবে তখন কিন্তু RRED হয়ে যাবে। বুঝা গেল? তাহলে ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড হচ্ছে না, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কি বলেছে দেখো, সিলেক্ট দ্য মোস্ট সুইটেবল এক্সপ্রেশন দ্যাট ক্যান সাবস্টিটিউট, মানে সাবস্টিটিউট বা সেম বা আমি সিনোনিমের কথা উল্লেখ করেছিলাম, মনে করে দেখো কি বলছে। দেখো, প্ল্যানিং টু গো ফর আ মুভি জাস্ট বিফোর দ্য ফাইনাল ইয়ার এক্সামিনেশন ইজ নাথিং বাট স্কেটিং অন থিন আইস। স্কেটিং অন থিন আইস, তাহলে এটা একটা ইডিয়াম থেকে প্রশ্ন দিয়েছে, ঠিক আছে। দেখো একদম ইডিয়াম থেকে দিয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি একটু জাস্ট ঘুরিয়ে দিল সেম মিনিং হিসাবে। স্কেটিং অন থিন আইস মানে কি? মানে স্কেটিং অন থিন আইস, তুমি একটা আইসের উপরে স্কেটিং করছো যেটা একদম গোল মানে সরু হয়ে গেছে, তাহলে তোমার কি হবে? বিপদ ঘটবে, তুমি একটা রিস্কি সিচুয়েশনের দিকে যাচ্ছ। তাহলে অপশন 4 ইজ দ্য কারেক্ট আনসার, বিং ইন আ রিস্কি সিচুয়েশন। তার মানে তুমি নিজেকে একটা কঠিন সিচুয়েশনের মধ্যে ঠেলে দিচ্ছ। তাহলে এটা কিন্তু দেখো সেন্টেন্সটা দিয়েছে বলে অনেকটা সোজা হয়ে গেল ব্যাপারটা। যদি শুধুমাত্র স্কেটিং অন দ্য থিন আইস হতো তাহলে কিন্তু কঠিন হতো, ঠিক আছে। তাহলে আমরা অপশন এলিমিনেট করে ফেলতে পারলেই হয়ে যাবে। নাম্বার 3 দেখো, বাই লিপস অ্যান্ড বাউন্স, খুবই সোজা, ঠিক আছে, তোমরা বারবার পড়েছো এটা ইডিয়ামটা। বাই লিপস অ্যান্ড বাউন্স মানে হচ্ছে র্যাপিডলি, কোনো কিছু খুব দ্রুতভাবে বেড়ে যাও। দ্য প্রাইস অফ এসেনশিয়াল কমোডিটিস আর ইনক্রিজিং র্যাপিডলি, অথবা আর ইনক্রিজিং বাই লিপস অ্যান্ড বাউন্স, মানে তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে, তাহলে র্যাপিডলি বেড়ে যাচ্ছে। নাম্বার 4 কি বলছে দেখো, এটা কি বলে? সাবস্টিটিউট মানে কি? ইডিয়াম, এটাও ইডিয়াম থেকে। দ্য গভর্নমেন্ট মাস্ট স্ট্রাইভ টু প্রোভাইড এ অথবা অ্যান ফেয়ার অ্যান্ড স্কোয়ার ডিল, তাহলে ফেয়ার অ্যান্ড স্কোয়ার ডিল মানে এটাও খুব পরিচিত একটা আমাদের ইডিয়াম, ঠিক আছে। ফেয়ার অ্যান্ড স্কোয়ার মানে হচ্ছে অনেস্ট অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড, ঠিক আছে, অনেস্ট অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড। তার মানে মাস্ট স্ট্রাইভ টু প্রোভাইড আ ফেয়ার অ্যান্ড স্কোয়ার ডিল টু দ্য সিটিজেন অফ ইটস কান্ট্রি। এটাও দেখো সেন্টেন্সটা দেওয়া আছে মানে এলিমিনেট করা যাবে, কারণ দেখো এক্সক্লুসিভ অ্যান্ড আনরিয়েল, আনরিয়েল দেওয়া যাবে না, কারণ সিটিজেনের জন্য বলছে গভর্নমেন্ট দিচ্ছে, তার মানে কি আনরিয়েল দিতে পারবে না। ভায়োলেন্ট তো হবেই না, কারণ কোনো খারাপ কিছু দিতে পারবে না। ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড, তাহলে ব্যাকওয়ার্ড দিতে পারো, ফরওয়ার্ড দিতে পারতো, ব্যাকওয়ার্ড হবে না, তাহলে অপশন এলিমিনেট করলেও হয়ে যাচ্ছে। নাম্বার 5 দেখো, ইয়ামান সার্ভিস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইডিয়ম, ঠিক আছে। ইয়ামান সার্ভিস মানে কি? কারোর জন্য একটা ভালো কাজ করা, তার মানে এক্সেলেন্ট ওয়ার্ক ডান। কারোর দ্বারা যদি ভালো কাজ হয় সেটা হচ্ছে ইয়ামানস ওয়ার্ক ডান বলা হয়, ঠিক আছে, এক্সেলেন্ট ওয়ার্ক ডান। নাম্বার 6 দেখো কি বলছে, হিট দ্য স্যাক। নাম্বার 6 এটাও খুব ইম্পর্টেন্ট দিয়ে, হিট দ্য স্যাক মানে হচ্ছে দেখো স্যাক, হিট দ্য স্যাক তার মানে ঘুমোতে যাওয়া, মানে গোয়িং টু স্লিপ। নাম্বার 7 কি বলছে, আ গ্রেট ভ্যারাইটি অফ বার্ডস ইজ ফাউন্ড ইন দ্য স্যাংচুয়ারিজ অফ ইন্ডিয়া, ঠিক আছে। A great variety, মানে সিলেক্ট দ্য ওয়ার্ড ফ্রম দ্য সেন্টেন্স বিলো হুইচ ইজ অ্যান অ্যান্টোনিম। দেখো দেখেছো অ্যান্টোনিমটা দিয়েছে কিরকম ভাবে, ফর দ্য ওয়ার্ড ইউনিফর্মিটি, ঠিক আছে, ইউনিফর্মিটি। তার মানে ব্যাপারটা কিরকম বললো, তার মানে 7 নম্বরে কি বলছে, ইউনিফর্মিটি মানে হচ্ছে ভ্যারাইটি, তাহলে উল্টোটা হয়ে যাবে ভ্যারাইটি, বিভিন্ন প্রকারের, ঠিক আছে, তাহলে ভ্যারাইটি এটা হয়ে গেল। A great variety of birds is found in the sanctuaries of India, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো, ইউনিফর্মিটি উল্টো ভ্যারাইটি। ইউনিফর্ম মানে কি? ইউনিফর্ম সিভিল কোড মানে কি? সবাই একত্রে থাকবে সেই জায়গাটা। নেক্সট দেখো 8 জায়গাটা কি বলেছে, শেক্সপিয়ার ইজ গ্রেট দ্যান এনি আদার ইংলিশ পোয়েট। বুঝতেই পারছো এটা কম্পারেটিভ ডিগ্রি থেকে দেওয়া হয়েছে যে শেক্সপিয়ার ইজ গ্রেট, তাহলে গ্রেটটা হচ্ছে আমাদের পজিটিভ ডিগ্রিতে হয়, ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে আমাদের গ্রেটার, গ্রেটার।
তাহলে ইজ গ্রেটার দেন এনি আদার পোয়েট, এনি আদার ইংলিশ পোয়েট। যেহেতু শেক্সপিয়ার এই ইংলিশ পোয়েটের মধ্যেই পড়ে, তার জন্য এখানে কিন্তু আদার এসছে। ঠিক আছে, যদি আমাদের এই যে যাকে কম্পেয়ার করা হচ্ছে সে যদি এই ইংলিশ পোয়েটের মধ্যেই পড়ে, তাহলে আমাদের এখানে কিন্তু একটা আদার আসবে। এটা অ্যাডজেক্টিভের ক্লাসে আমি অবশ্যই তোমাদেরকে ভালো করে বোঝাবো। ঠিক আছে, তাহলে গ্রেটার দেন, তার মানে ইজ গ্রেটার দেন, তাহলে কি হবে? আচ্ছা, আর একটা জিনিস দেখে নিই, যে শেক্সপিয়ার ইজ গ্রেটার দেন। তাহলে 8-এর কি আছে দেখি। এবার দেখো, শেক্সপিয়ার হচ্ছে গ্রেটার 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 ছিল, তার মানে কি আমরা এটা কি করবো? ইজ গ্রেটার দেন, ওয়াজ গ্রেটার দেন করা উচিত। ঠিক আছে, আচ্ছা নাম্বার 9 দেখো, শি বিহেভড রুথলেসলি উইথ হিজ জুনিয়র টু সে দ্য লিস্ট। তার মানে কি আন্ডারলাইন ওয়ার্ডটাকে রিপ্লেস করতে হবে। তাহলে রুথলেসলির কি করতে হবে? সিনোনিম বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে রুথলেসলি মানে আমরা জানি যে কি, ইনহিউম্যানলি, মানে খুব খারাপ ভাবে, অমানসিক ভাবে কাউকে অত্যাচার করা বা কিছু, সেটা ইনহিউম্যানলি। নাম্বার 10, বি ইন সেভেন্থ ইভেন, মানে যখন কেউ বলবে না বি ইন সেভেন্থ ইভেন, সেভেন্থ ইভেন মানে সে খুব একটা মানে এক্সট্রিম হ্যাপিনেস এর পর্যায়ে রয়েছে। তার মানে টু বি ইন আ স্টেট অফ এক্সট্রিম হ্যাপিনেস, সেভেন্থ ইভেন মানে হচ্ছে এক্সট্রিম হ্যাপিনেসে থাকা। নাম্বার 11 দেখ কি বলেছে। নাম্বার 11 বলেছে ফোর্থ সেগমেন্ট, আচ্ছা এরার কারেকশন বলেছে। দেখো, দ্য প্রিকারিয়াস কেস অফ জুভেনাইল, ঠিক আছে, ডেলিকুয়েন্সি আগেনস্ট হিম ওয়াজ ডিসমিসড বাই দ্য জুরি ইন দ্য ফার্স্ট হিয়ারিং। ঠিক আছে, তাহলে কি বলেছে? দ্য প্রিকারিয়াস, প্রথমে দ্য প্রিকারিয়াস কেস। ঠিক আছে, হোয়াট ইজ প্রিকারিয়াস কেউ বলতে পারবে? প্রিকারিয়াস মানে হচ্ছে কি আনসার্টেন। ঠিক আছে, আনসার্টেন কেস, দ্য প্রিকারিয়াস কেস মানে হচ্ছে আনসার্টেন। এবার আমরা চলে আসি যে স্যার তাহলে এখানে জিনিসটা কি আছে, মানে দ্য প্রিকারিয়াস কেস অফ জুভেনাইল, এই জায়গাটা কি অসুবিধা আছে? দেখো, তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ, ডেলিকুয়েন্সি লেখা রয়েছে, ডেলিকুয়েন্সি। ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা কি হয়? ডেলিকুয়েন্সি, তাহলে ডেলিকুয়েন্সি লেখা রয়েছে, এটা হয় হচ্ছে আমাদের ডেলিকুয়েন্সি। স্পেলিংটা একটু ভালো করে দেখতে হবে। তাহলে ডেলিকুয়েন্সি আগেনস্ট হিম, ঠিক আছে, তাহলে ডেলিকুয়েন্সি না ডেলিনকুয়েন্সি, তার মানে এখানটাতে আমাদের ডেলিকুয়েন্সিটা হবে না, এটা আমাদের ভুল, এটা আমাদের কি হয়ে যায়? ডেলিকুয়েন্সি। তাহলে নাম্বার 1। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছো? ডেলিনকুয়েন্সি, ডেলিন DELIN QUENCY, আশা করি বোঝা গেছে। আচ্ছা, ডেলিনকুয়েন্সি মানে কি অ্যাকচুয়ালি? মানে কর্তব্যে অবহেলা করা, বোঝা গেল? ইমোরাল অ্যাক্ট, কোন একটা খারাপ কাজ, অফেন্স, এগুলোকে আর কি ডেলিনকুয়েন্সি বলে, মানে বাজে কাজ করা, এই আর কি। তারপরে দেখো বলেছে কি, ফ্রিজিং, ফ্রিজিং এর অ্যান্টোনিম বলেছে। ঠিক আছে, এটা তো খুব ইজি। 12 কি হবে তাহলে আমাদের? ফ্রিজিং। ঠিক আছে, তাহলে ফ্রিজিং মানে হচ্ছে অত্যন্ত ঠান্ডা বা কিছু এরকম, তাহলে আমাদের কি হয়ে যাবে? ট্রপিক্যাল। নাম্বার 13 কি বলছে দেখো, ব্রেড অ্যান্ড বাটার, ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ব্রেকফাস্ট। তাহলে বুঝতেই পারছো যে ইট ইজ ভেরি হার্ড টু আর্ন ব্রেড অ্যান্ড বাটার, তার মানে কি মিনস অফ লাইভলিহুড, বেঁচে থাকা, বেঁচে থাকার জন্য যেটা দরকার, একদম বেসিক নিড, সেটা হচ্ছে আমাদের ব্রেড অ্যান্ড বাটার। নাম্বার 14 কি বলছে দেখো, কন্টেন্স অ্যান্ড এরার, এরার বলেছে, ক্যান উই গো, ক্যান উই গো ভিজিট আ স্ট্যাচু অফ লিবার্টি অন আওয়ার ট্রিপ? ক্যান উই গো টু, গো টু ভিজিট, ক্যান উই গো ভিজিট আ স্ট্যাচু? বলতে পারবে কেউ? ক্যান উই গো ভিজিট আ স্ট্যাচু? তাহলে আমরা কি করবো? কোন জায়গাটা ভুল আছে দেখেই বুঝতে পারছি এটা, আশা করি। ক্যান উই গো ভিজিট আ স্ট্যাচু অফ লিবার্টি, তাহলে এখানটা কি, এইখানটাই তো বুঝতে পারছি যে আমরা ক্যান আ স্ট্যাচু হবে, নাকি আমরা কোনো একটা স্পেসিফিক পারপাসের জন্য দেখতে যাচ্ছি। তার মানে আ স্ট্যাচু অফ লিবার্টি, এটা কি আ স্ট্যাচু তো হবে না, কারণ এখানটায় আমরা
দা স্ট্যাচু অফ লিবার্টি, মানে এটা স্পেসিফিক্যালি বলা হচ্ছে, তাহলে ভিজিট আ স্ট্যাচু অফ লিবার্টিটা মানে আমাদের রিলেটেড হয়ে যাবে। আশা করি বুঝতে পারছি। আচ্ছা 14, আচ্ছা 15 চলে যাই আমরা। উই আর গ্রেটফুল ফর আ বুক দে গেভ আস। ঠিক আছে, তাহলে এখানে আবার একটা বলেছে কি আমাদের এরার কারেকশন বলেছে, উই আর গ্রেটফুল ফর আ বুক দে গেভ আস, বা উই ওয়ার গ্রেটফুল বলেছে। বলতে পারবে কোথায় ভুল আছে? বলতে পারবে কেউ? এখানে দেখো আবার একটা সেই ডেফিনিট আর্টিকেল রিলেটেড রয়েছে, বলে দিলাম। দে গেভ আস, না দে গেভ আস এ ভুল নেই তো, দে গেভ আস এ তো ভুল নেই। ঠিক আছে, এটা দুটোই তো পাস্ট টেন্সে রয়েছে না, আর এটা তো সাইমালটেনিয়াসলি দেওয়া হচ্ছে গো। যখন তোমরা পাস্ট পারফেক্ট করতে পারবে মানে দুটো জিনিসের ভালো করে বুঝবে, যখন দুটো ঘটনার মধ্যে একটা টাইম গ্যাপ থাকবে না, তখন আমরা একটাকে পাস্ট, মানে দুটো টাইম ভালো করে বুঝো, দুটো পাস্টের ইভেন্ট যদি হয়, একটা ইভেন্ট আগে ঘটছে তার মধ্যে এবং তারপর আর একটা ইভেন্ট ঘটছে, তারপর তার এই দুজনের মাঝখানে যদি একটা সিগনিফিক্যান্ট টাইম গ্যাপ থাকে, সিগনিফিক্যান্ট টাইম গ্যাপ থাকে, তখনই আমরা একটাকে করি পাস্ট পারফেক্ট আর একটা করি সিম্পল পাস্ট। ঠিক আছে, কিন্তু এখানটায় সেটা হচ্ছে না। দেখো উই ওয়ার গ্রেটফুল ফর আ বুক দে গিভ আস, দে গেভ আস, তার মানে এখানটাও পাস্টে রয়েছে, এখানেও পাস্টে রয়েছে। এবার ভালো করে বোঝো, তারা আমাদেরকে দিয়েছিল মানে কি, বইটা তো আমাকে স্পেসিফিক্যালি দিয়েছিল না, তাহলে আমাদের দা করতে হবে ফর দা বুক। উই উই ওয়ার গ্রেটফুল ফর দা বুক দে গেভ আস, তার মানে এখানটা কি হলো, মানে আমি যদি নর্মাল বলি আই নিড আ বুক টু রিড, ঠিক আছে তাহলে ঠিক আছে, কিন্তু আই নিড দ্য বুক ইউ রেকমেন্ডেড যদি বলি, আমি বলি তুমি, আমি আমার একটা বই দরকার পড়ার জন্য, তাহলে এখানে আবুক হতে পারে। কিন্তু যখন আমি বলছি যে ইউ, আই নিড, আই নিড দা বুক ইউ রেকমেন্ডেড, তার মানে তুমি রেকমেন্ড করেছিলে সেই বইটা আমাকে নিতে হবে, তার মানে কি স্পেসিফিক্যালি স্পেসিফিক বইয়ের কথা বলছি, তার মানে দা বুক করতে হবে। ঠিক আছে, এই ক্ষুদ্র পার্থক্য বা ছোট পার্থক্যগুলো কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, 16 বলে যে সোহান ওয়াজ ভেরি মাচ পারপ্লেক্সড টু ফাইন্ড দ্যাট হিজ ইয়াঙ্গার ব্রাদার মোহন হ্যাড টেকেন পয়জন। ঠিক আছে, তার মানে কি বলেছে যে ওয়াজ ভেরি মাচ পারপ্লেক্সড, কখন পারপ্লেক্সড হয়, মানুষের যখন অ্যাট ওয়ান্স উইটস এন্ড, মানে যখন তার হতবুদ্ধি হয়ে যায়, তার মাথায় মাথায় বুদ্ধি চলে যায়, তখন সে কিন্তু অ্যাট ওয়ান্স উইটস এন্ড হয়। ঠিক আছে, মাই ফ্রেন্ডস আর অন আ ট্রিপ টু দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, টু দ্য ওয়ার্ল্ড, টু দ্য ওয়ার্ল্ড কি হয় সেটা দেখতে হবে আমাদের। তাহলে অ্যাকচুয়ালি কি হয়, আমাদের ফ্রেজটা কি আছে, আমাদের অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, ক্লব ট্রোটার্স বলা হয়। ঠিক আছে, ক্লব ট্রোটার্সদের হচ্ছে কি, যে যারা ঘুরে ঘুরে বেড়ায়। ঠিক আছে, ক্লব ট্রটিং করা, এই ওয়ার্ডটাও কিন্তু মাথায় রেখো, এখান থেকেও প্রশ্ন আসে। ঠিক আছে, CLOBE, ক্লব ট্রটার, TROTTER, ক্লব ট্রটার। ঠিক আছে, তার মানে দি অ্যাকশন অফ ট্রাভেলিং ওয়াইডলি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, তাদেরকে বলে গ্লব ট্রটার। এখান থেকে এটা তৈরি হচ্ছে। নেক্সট চলে যাই আমরা পরের প্রশ্নে, কি বলেছে দেখো, ওয়ান ওয়াজ সাবস্টিটিউট। ঠিক আছে, ওই যে এক কথায় প্রকাশ বলেছে, অ্যাটেম্পটিং টু ইমপ্রেস, কি করছে, অ্যাটেম্পটিং টু ইমপ্রেস বাই অ্যাফেক্টিং গ্রেটার ইম্পর্টেন্স অর মেরিট দ্যান ইজ অ্যাকচুয়ালি পজেসড। তার মানে সে যে যতটা তার মধ্যে জ্ঞান নেই, সে আরো কি করছে, বেশি করে সেটাকে দেখানোর চেষ্টা করছে, দ্যাট ইজ প্রিটেনশিয়াস, সে ভান করছে। ঠিক আছে, প্রিটেন্ড করা কোনো কিছুকে। এরপরে দেখো আমরা চলে যাই 19 এর কোয়েশ্চেনে, কি বলেছেন, আবার একটা আমাদের ইয়ে বলেছে, এরার কারেকশন বলেছে। Since his son has not yet completed the age of 18, he was reluctant to fulfill his son's demand of getting a motorbike. খুব সুন্দর সেন্টেন্স। ঠিক আছে, দেখো সিন্স his son has not completed, তার মানে কি, এখানে বুঝতে হবে সিন্স এর যদি ব্যবহার দেখি, তাহলে সিন্স এখানে বুঝতে হবে তোমাকে সিন্সটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে। এখানে সিন্সটা দেখো, সিন্স এর ব্যবহারটা একটু বলি,
সিন্সকে যদি আমরা, সিন্স সাধারণত অ্যাডভার্ব অর্থে ব্যবহৃত হতে পারে, সিন্স প্রেপোজিশন অর্থে ব্যবহৃত হতে পারে, সিন্সকে কনজাংশন অর্থে ব্যবহার করতে পারি। এবার এখানটা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে সিন্সের কনজাংশনে ব্যবহার। যদি সিন্সকে কনজাংশন অর্থে ব্যবহার করি, সিন্সের পরে থাকবে হচ্ছে পাস্ট ইনডিফিনিট, আর সিন্সের আগে থাকবে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, তার সাথে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর সিন্সের পরে সবসময় কি থাকবে? পাস্ট ইনডিফিনিট। ঠিক আছে, এই জায়গাটা একটু মাথায় রাখলেই হবে। এবার আমরা চলে যাই এখানটা। সিন্সের দেখো, সিন্স হিজ সান হ্যাজ নট ইয়েট কমপ্লিটেড, ঠিক আছে, তার মানে এটা ঠিকই রয়েছে। ঠিক আছে, যেহেতু তার সন্তান, সেটা এখানে কি সেই সময় পয়েন্ট অফ টাইমটাকে উল্লেখ করছে। ঠিক আছে, যে সময় থেকে সে আর কি তার সান যেহেতু এখনো পর্যন্ত 18 ইয়ার্স কমপ্লিট করেনি, হি ওয়াজ রিল্যাক্টেন্ট, হি ওয়াজ রিল্যাক্টেন্ট টু ফুলফিল হিজ, তাহলে কি হি ওয়াজ রিল্যাক্টেন্ট কেন? যেহেতু সে এখন ফুলফিল করেনি, তার মানে কি ইজ ওয়াজ হবে না, আমাদের কি করতে হবে? হি ইজ রিল্যাক্টেন্ট হবে। হি ইজ রিল্যাক্টেন্ট টু ফুলফিল হিজ সানস ডিমান্ড অফ গেটিং আ মোটর বাইক, হি ওয়াজ রিল্যাক্টেন্ট হবে না। বোঝা গেছে? বোঝা গেছে আশা করি। ঠিক আছে, আর সিন্সে যদি এখানে এই ব্যবহারটা দেয়, মনে রাখবে সিন্স যদি মাঝখানে থাকে কনজাংশন অর্থে, তাহলে কিন্তু আমাদেরকে এটা করতে হবে, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তারপরেরটা কিন্তু পাস্ট ইনডেফিনিট থাকে। এখানে যেহেতু প্রথমে সিন্স দিয়ে শুরু হচ্ছে, তাহলে ব্যাপারটা কি হচ্ছে বুঝতেই পারছি, মাঝখানে এখানে নেই, তাহলে আমরা হি ওয়াজ রিল্যাক্টেন্টটাকে হি ইজ রিল্যাক্টেন্ট করে দেবো। তারপরে দেখো স্কেটিং, আচ্ছা স্কেটিং অন দ্য থিন আইস, অন থিন আইস, ঠিক আছে, এটা আগেও আমরা করেছি, স্কেটিং অন থিন আইস, ঠিক আছে, আবার দিয়েছি। তো ব্যাপারটা আমরা দেখেছিলাম যে স্কেটিং অন থিন আইস মানে সেটাকে আর কি কি করা, এই মানে এর ইউজেসটা আর কি দিয়েছে, সেখানে কিন্তু শুধুমাত্র দিয়েছিল মানেটা, আর এখানে হচ্ছে সেন্টেন্সের ব্যবহারের মাধ্যমে এটাকে বোঝাতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো দে ওয়ার অন থিন আইস ওয়েন দে স্কেটেড অন দ্য ফ্রোজেন লেক, শি ওয়াজ অন থিন আইস while ট্রাইং টু ব্যালেন্স অন আ টাইট রোপ। আচ্ছা, they were on thin ice due to the ice conditions of the road. He was on thin ice after making a controversial statement. তার মানে বুঝতে পারছি যে সেন্টেন্সের ব্যবহারের দিক দিয়ে আমাদের 4 নম্বরটা হচ্ছে পারফেক্ট, কারণ তারা একটা মানে ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে চলে গেছিল। ঠিক আছে, তারা একটা ডিফিকাল্ট সিচুয়েশনের দিকে এগিয়ে যাচ্ছিল। আচ্ছা, এরপরে দেখো a woman having more than one husband at the same time, এটা হচ্ছে আমাদের একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের মধ্যে থেকে দেওয়া হচ্ছে। প্রথমত দেখো কি বলেছে এখানটাতে, পলি অ্যান্ড্রি। ঠিক আছে, আমি তোমাদেরকে এই জিনিসটা মনে রাখার জন্য একটা খুব সুন্দর করে ট্রিক বোঝাচ্ছি। দেখো স্যার, আমাদের মনে থাকে না এই জিনিসটা কি হয়। দেখো প্রথমত আমরা কিছু রুট ওয়ার্ড মনে রাখবো। ঠিক আছে, প্রথমত আমরা যদি দেখি যে গ্রিক রুট পলি, POLY, এই যে পলি, এই ওয়ার্ডটার মানে হচ্ছে মেনি। তোমরা পলিনোমিয়াল পড়েছো, পলি 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 মানেই মেনি হয়। ঠিক আছে, অনেক কিছুই পড়েছো। আচ্ছা, আর একটা হচ্ছে অ্যান্ড্রি, ANDRY, অ্যান্ড্রি, অ্যান্ড্রি মানে মনে রাখবে ম্যান। ঠিক আছে, অ্যান্ড্রি মানে ম্যান। তাহলে হচ্ছে তার মানে পলিএন্ড্রি কি বলছে, পলিএন্ড্রি, তার মানে পলিএন্ড্রি যিনি হবেন, ঠিক আছে, সে কি করবে, হ্যাভিং হ্যাভিং মেনি হাজব্যান্ডস, যেহেতু ছেলেদের থাকছে জায়গাটা, তার মানে একজন মহিলা তার হ্যাভিং মেনি হাজব্যান্ডস, তাকে আমরা পলিএন্ড্রি বলবো। ঠিক আছে, এবার যদি আমরা চলে যাই যে পলিগ্যামির দিকে, পলিগ্যামির দিকে যদি চলে যায়, ঠিক আছে, দেখো ভালো করে, POLY, পলি, তাহলে পলি একই রকম ভাবে পলি মানে হচ্ছে কি মেনি। ঠিক আছে, আর গ্যামি মানে কি, মনে রাখবে যে গ্যামি বা গ্যামোস এর মানে হচ্ছে ম্যারেজ, ম্যারেজ। তাহলে পলিগ্যামি এটা হচ্ছে গ্রিক গ্রিক ওয়ার্ড থেকে এসছে, পলি মানে মেনি, গ্যামোস মানে ম্যারেজ। ঠিক আছে, হ্যাঁ, গ্যামোস মানে হচ্ছে ম্যারেজ। ঠিক আছে, তাহলে দেখো
তাহলে এখানটাতে কি বুঝলাম? আচ্ছা, তাহলে পলি। এবার হচ্ছে আমি যদি বলি মনো, তাহলে মনো মানে হচ্ছে মনে রাখবে ওয়ান, বাই বিআই, তার মানে দুই, ঠিক আছে। আর পলি মানে হচ্ছে অনেক। এইভাবে আমরা কিন্তু খুব সুন্দর করে মনে রাখতে পারি। একই রকম ভাবে যদি এবার বলে যে জিনি, GYNY, মনে রাখবে জিনি মানে হচ্ছে ওমেন, ঠিক আছে। তাহলে মিসোজিনি বা ফিলোজিনি, ফিলোজিনি একটা ওয়ার্ড রয়েছে বা মিসোজিনি বলা হয়, ফিলোজিনি। তাহলে এই মনে রাখবে ফিলো যেখানে থাকবে মনে রাখবে লাভ, আর মিসেইন ওয়ার্ডটা যেখানে থাকবে মিসেইন মানে হচ্ছে হেট। তাহলে যিনি হচ্ছেন, তাহলে যিনি মানে হচ্ছে মেয়ে, তার মানে ধরো মিসো জিনিস তাকে বলবো, মিসো জিনিস ওয়ার্ডটা যাকে বলবো, তার মানে কি মিসো জিনিস মানে হেটার অফ ওমেন, ঠিক আছে, হেটার অফ ওমেন। আশা করি বোঝা গেছে। বোঝা গেল? আচ্ছা, এবার এবার ধরে চলে আসি আমরা যে একজন ওয়াইফ, একজন হাজবেন্ডের যদি একাধিক ওয়াইফ থাকে তাদেরকে আমরা কি বলবো? তখন আমরা বলবো পলি চিনি। দেখো তোমরা নিজেরাই তৈরি করতে পারছো। পলি মানে হচ্ছে মেনি, আর জিনি মানে হচ্ছে ওম্যান। তাহলে ঠিক আছে, তার মানে মেনি ওয়াইফস, তার মানে একজন হাজবেন্ডের যদি একাধিক ওয়াইফ থাকে তাকে আমরা বলছি পলি জিনি। কারণ জিনি মানে হচ্ছে মেয়ে, আর অ্যান্ড্রি মানে হচ্ছে ছেলে। আশা করি আর কখনোই কেউ ভুলবে না। দ্যাট ইজ দ্য ট্রিক, ঠিক আছে। কিছু এই ট্রিকের মাধ্যমে যদি আমরা মনে রাখি তাহলে আরামসে কিন্তু কিছু ওয়ার্ড তৈরি করতে পারবো। যেমন আমরা ফিলানথ্রপিস্ট যদি বলি, ফিলানথ্রপিস্ট কি বলবো আমরা জানি না ধরো, তাহলে ফিলান মানে হচ্ছে, ফিলো মানে হচ্ছে লাভ, আর অ্যানথ্রোপস মানে হচ্ছে কি, অ্যানথ্রোপস মানে হিউম্যান, থ্রোপ মানে হচ্ছে হিউম্যান। তার মানে যে যিনি হচ্ছেন মানুষদের ভালোবাসে তাকে বলা হচ্ছে ফিলানথ্রপিস্ট, ঠিক আছে, থ্রপিস্ট। আর একটা ওয়ার্ড আছে ম্যাট্রন, ম্যাট্রন মানেও তাই। এরকম ভাবে যদি আমরা ওয়ান ওয়ার্ড গুলোকে পড়ে ফেলতে পারি তাহলে দেখো খুব সহজেই কিন্তু আমরা ওয়ার্ড নিজেরা তৈরি করে নিতে পারবো, ঠিক আছে। তাহলে এখানটায় দেখো বলেছে ওমেন হ্যাভিং মোর দ্যান হাজবেন্ড, তার মানে অ্যান্ড্রি যেখানে থাকবে সেটা আমাদের আনসার হবে, হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, আর এন্ডোগামি এক্সোগামি আশা করি তোমরা জানো, ঠিক আছে। এন্ডোগামি ম্যারেজ কাকে বলা হয়, ঠিক আছে, মানে সোশ্যাল স্পেসিফিক কোনো সোশ্যাল গ্রুপের মধ্যে যেমন কাস্ট বা এথনিক গ্রুপের মধ্যে যদি বিয়েটা করা হয় তাহলে মোটামুটি এন্ডোগামি বলা হয়, ঠিক আছে, স্পেসিফিক কাস্ট বা গ্রুপের জন্য। আর এক্সোগামি হচ্ছে আউটসাইড অফ দ্যাট, ঠিক আছে। মনোগামিতে একটা বললাম, ঠিক আছে। আর পলিম্যাথি তো এখানে এর সাথে কিছু নয়, ঠিক আছে। পলিম্যাথ মানে হচ্ছে যে, মানে পলিম্যাথ তাকেই বলা হয়, পলিম্যাথ ওয়ার্ডটা রয়েছে, ম্যাথি না, পলিম্যাথ ওয়ার্ডটা রয়েছে মানে যে হচ্ছে যার ওয়াইড নলেজ রয়েছে, যার অনেক জ্ঞান রয়েছে তাকে আমরা পলিম্যাথ। আচ্ছা, এবার দেখো 22 কি বলছে, আ গুড ক্রিটিক শুড অলসো বি আ পার্সন অফ গ্রেট ক্যান্ডার, ঠিক আছে, CANDOUR, ক্যান্ডার। এবার যদি আমরা দেখি যে ক্যান্ডার ওয়ার্ডটা কি হবে, আমরা এটাকে বলতে পারি। দেখো মনে রাখবে ক্যান্ডার ওয়ার্ডটা হচ্ছে ক্যান্ডেয়ার থেকে তৈরি হয়েছে, ক্যান্ডেয়ার। ক্যান্ডেয়ার মানে কি? ক্যান্ডেয়ার মানে হচ্ছে গ্লো করা, গ্লো করা বা সাইন করা। তাহলে ক্যান্ডেয়ার যেখানে থাকবে তার মানে সিনোনিম আর কি হবে, ঠিক আছে। ক্যান্ডেয়ার মান এখানে সিনোনিম কি হয়ে যাবে এই জায়গাটা একটু দেখে নিতে হবে। তাহলে 22 আমাদের কি হবে দেখে নাও, অনেস্টি। তার মানে যার মধ্যে গ্লো বা অনেস্টি, মানে গ্লো বা শাইন তিনি করবেন যার মধ্যে অনেস্টি থাকবে। তাহলে গুড ক্রিটিক শুড অলওয়েজ বি আ পার্সন অফ গ্রেট অনেস্টি। নেক্সট কি বলছিলাম, বলেছে সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন সেগমেন্ট। আচ্ছা, the referee declared that the participant who will score the highest points in the tally will take away the cash prize, ঠিক আছে। তার মানে কি, দ্য রেফারি ডিক্লেয়ার্ড পাস্ট টেন্সে রয়েছে, দ্যাট তার মানে রিপোর্টিং বা পাস্ট টেন্সে আছে। তাহলে এখানটায় কি হয়ে যাবে বুঝতেই পারছো, হু উইল স্কোর তো কখনোই হবে না, ঠিক আছে। তার মানে বুঝতেই পারছি পাস্ট টেন্সে পরেরটা হচ্ছে রিপোর্টেড স্পিচও পাস্ট টেন্সে চলে যাবে, ঠিক আছে। তাহলে আমরা অনায়াসে বুঝতে পারছি কোন দিকে যাচ্ছে। আহ আচ্ছা, আর একটা জিনিস দেখে নি, দ্য রেফারি ডিক্লেয়ার দ্যাট দ্য পার্টিসিপেন্ট হু, আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানটা দেখো দ্য রেফারি ডিক্লেয়ার দ্যাট পাস্ট টেন্সে বলেছে দ্যাট দ্য পার্টিসিপেন্ট হু ড্যাশ স্কোর দ্য হাইয়েস্ট পয়েন্টস ইন দ্য ট্যালি
উইল টেক। আচ্ছা, এখানে একটা ফিউচার টেন্স অলরেডি উল্লেখ করা রয়েছে, তার মানে যে স্কোর করবে, ঠিক আছে, তার মানে এটা নিয়ার ফিউচারের কথা বলা হচ্ছে, তার মানে আমাদের নাম্বার 4 হবে। হু স্কোরস হবে, এটা উইল স্কোর হবে না, কারণ দুটো একই সেন্টেন্সে দুটো ফিউচার টেন্স হচ্ছে না, ঠিক আছে। হয় তোমাকে স্কোর করতে হবে, এটা এটা স্কোর করতে হবে, আর এটা স্কোর তখনই হবে যখন এখানটাতে উড থাকবে, ঠিক আছে। যেহেতু এখানটায় উইল আছে তার জন্য এখানে স্কোর করতে হবে, স্কোরস। নাম্বার 24 দেখো, মিসস্পেলড ওয়ার্ড বলেছে, মিসস্পেলড কোনটা? দ্য শিডিউল ফলোড বাই মাই সিস্টার আলটিমেটলি লিডস টু স্ট্রেস অ্যান্ড আদার অ্যাডভার্স এফেক্টস, ঠিক আছে। তার মানে আমাদের কোনটা স্পেলিং মিস্টেক আছে, স্পেলিং মিস্টেক। আচ্ছা, শিডিউল বানানটাই ভুল রয়েছে, SCHE হবে শিডিউল, তোমরা জানো SCHEDULE, এটা খুবই ইজি। আচ্ছা, প্রফেশনাল রাইডার ইন হর্সেস, ঠিক আছে, হর্স রেস আর কি, ঠিক আছে, তাহলে তোমরা জানো এটাও ইজি, ঠিক আছে। এটা জকি বলা হয়, রেডিও জকি, এই সরি হর্সে জকি বলা হয়, ঠিক আছে। ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড আবার দেওয়া হয়েছে, ঠিক আছে। ডেজার্ট, মাউন্টেন, ঠিক আছে, এটা মন্টেন ফরেস্ট হয় আর মাউন্টেন হয়, ঠিক আছে। তো 26-এ আমরা দেখতে পাচ্ছি মাউন্টেন নেই, মন্টেন রয়েছে, এটা মন্টেন ফরেস্ট অথবা মাউন্টেন, ঠিক আছে। আই প্রেফার ওয়াকিং দেন রাইডিং, সরি, ঠিক আছে। তাহলে আই প্রেফার ওয়াকিং, মানে প্রেফারের মনে রাখবে, প্রেফারের পরে দেন হয় না, সবসময় টু বসে, তাহলে এখানেও একটা জেরান্ড করেছে, এখানেও জেরান্ড করেছে, অসুবিধা নেই, নাম্বার 1 কিন্তু 2 হবে। দ্য ওয়ার্কার ইজ নোন টু এক্সার্ট হিমসেলফ অলট, তাহলে এক্সার্ট এর অ্যান্টোনিম বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে এক্সার্ট এর রিল্যাক্স, মানে রিল্যাক্স হয়ে যাবে উল্টোটা, ঠিক আছে। জো ওয়াজ সো টায়ার্ড দ্যাট হি কুড স্কেয়ারসলি স্ট্যান্ড, সো টায়ার্ড দ্যাট হি কুড স্কেয়ারসলি স্ট্যান্ড, ঠিক আছে, বুঝতেই পারছো। 29 কি হয়ে যাবে, দেখো ভালো করে, যখন আমরা সো, যখন সিম্পল সেন্টেন্স বলবে, যখন টু আর টু থাকবে না, তখন মনে করবে এটা সো উইক দ্যাট হি ক্যানট, এটা কিন্তু নেগেটিভ সেন্টেন্স হয়, হি ক্যানট স্ট্যান্ড। তার মানে তুমি যখন একটা, এই যে জো ওয়াজ সো টায়ার্ড দ্যাট, তার মানে জো ইজ টু টায়ার্ড, জো ওয়াজ সো টু টায়ার্ড টু স্ট্যান্ড, এটা অ্যাকচুয়ালি ছিল। তাহলে যখনই এটা হয়ে যাবে, তখন এটাকে যদি তুমি ভেঙে দাও, হি কুড স্কেয়ারসলি স্ট্যান্ড হয় না, তখন তখন অলরেডি এটা একটা হি কুড নট স্ট্যান্ড হতে পারে। স্কেয়ারসলি ইটসেলফ একটা নেগেটিভ ওয়ার্ড, তাহলে নেগেটিভ ওয়ার্ড বসবে না, ঠিক আছে। হি ইজ টু উইক টু ওয়াক মানে কিন্তু এটা, মানে মনে রাখবে, এটা ভাঙলে এই সেন্টেন্স গুলোকে, এটা কিন্তু আমরা অনেক সময় ভুল করি। হি ইজ টু উইক টু ওয়াক, এর মানে হচ্ছে হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক, এটার মানেটা কিন্তু এটা হয়, হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক, এটা কিন্তু মাথায় রেখো, হি ক্যানট ওয়াক, একদম ঠিক আছে, হি ক্যানট ওয়াক, ভেরি গুড। তাহলে এটা কিন্তু এটা মানে হয়, তাহলে তুমি কিন্তু এখানটাতে তুমি কিন্তু আর পজিটিভ সেন্টেন্স ইউজ করতে পারবে না, তুমি নেগেটিভ সেন্টেন্স করতে হবে, মানে সে এতই দুর্বল যে হাঁটতে পারে না, ঠিক আছে। তারপর দেখি 30 কি বলেছে, 30 কোয়েশ্চেনে বলেছে আই এম আন্ডারস্ট্যান্ডিং ইউ লাইক হার বিকজ শি হ্যাজ আ জেনারেস নেচার। তাহলে বুঝতেই পারছো যে আই এম আন্ডারস্ট্যান্ডিং, আই আন্ডারস্ট্যান্ড, কারণ এটা কন্টিনিউয়াস ফর্মে হয় না, কারণ আন্ডারস্ট্যান্ডটা হচ্ছে একটা স্টেটিভ ভার্ব, স্টেটিভ ভার্ব প্রোগ্রেসিভ হয় না। নাম্বার 3 অ্যান্টোনিম কি বলেছে দেখো, মনোটোনাস, মনোটোনাস মানে একঘেয়ে, অবশ্যই কি হবে উল্টোটা, ইন্টারেস্টিং। ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, এটা অলরেডি করেছি আমি, আর এদিকে যাচ্ছি না। এটিকেট বানানটা দেখতে পাচ্ছ, এটিকেট বানানটাই ভুল আছে, ঠিক আছে। ETIQUETTE, ঠিক আছে, এই টিটা একটা হবে, এখানটায় TTE হয়ে যাবে। যাই হোক, নাম্বার 4। আচ্ছা, তাহলে আমরা এখানে রেকন রয়েছে, রেকন মানে কি হবে, বুঝতেই পারছো, রেকন, রেকন মানে কোনো কিছুকে আর কি কাউন্ট করা, ঠিক আছে, তাকে রেকনিং। আই এম রেকনিং দ্য ডেজ, আর রেকনিং অন দ্য ডেজ, এরকম কিছু বলা হয়। আচ্ছা, সিলেক্ট দ্য গ্রুপ হুইচ মিনস দ্য সেম অ্যাজ দ্য গ্রুপ অফ ওয়ার্ডস গিভেন। আ সোসাইটি আর কোম্পানি প্রোভাইডস দিস কনভেনিয়েন্ট ফিচার্স, ঠিক আছে, তার মানে কি, কনভেনিয়েন্ট ফিচার্স মানে আমাদের সুযোগ সুবিধা দিচ্ছে, তার মানে অ্যামেনিটিস। প্রোফাউন্ড, অ্যান্টোনিম বলেছে প্রোফাউন্ড, প্রোফাউন্ড নলেজ, ঠিক আছে, তার মানে কি শ্যালো, উল্টোটা কি হয়ে যাবে, শ্যালো। আচ্ছা, এখানে আরেকটা তোমাদের এরার দিয়েছে, ঠিক আছে। when he resigned the company offered him a huge sum of money but he refused to agree to it, ঠিক আছে।
মানে যখন সে আর কি কোম্পানি ছেড়ে চলে যাচ্ছে, when he resigned, তখন কি কোম্পানি তাকে আর কি অফার করছে। তাহলে কোন পার্টটায় অবশ্যই ভুল হবে, হি রিফিউজ টু এগ্রি টু ইট, এখানটায় হয় না, ঠিক আছে। এগ্রি টু ইট হচ্ছে এইখানে রিফিউজড করছে টু এগ্রি। রিফিউজ তো অলরেডি বলে দিচ্ছে যে আমি আমি রিফিউজ করছি মানে আমি এগ্রি করছি না। তাহলে টু এগ্রি টু ইট এই জায়গাটা আলাদা করে বলার নেই, এটা হচ্ছে রিডান্ড্যান্ট, ঠিক আছে। রিডান্ড্যান্ট মানে এটা এক্সট্রা বলা হচ্ছে, কারণ রিফিউজ করা মানে হচ্ছে নট এগ্রি। আবার তুমি যদি টু এগ্রি বলো ওয়ার্ডটা, এই জায়গাটা আবার বলো, তাহলে কি হচ্ছে রিডান্ড্যান্ট হয়ে যাচ্ছে। তাহলে টু এগ্রিটা এখানে ব্যবহার করা যাবে না, হি রিফিউজড বললেই হয়ে, হি রিফিউজড ইট মানে টু এগ্রি টু ইট না করে হি রিফিউজড ইট, ব্যাস, দ্যাটস অল। আচ্ছা বাদ বাকি এখানটা, আচ্ছা তোমাদের এই যে গ্রামাটিক্যালি এই জায়গাটা দেখো, সাবস্টিটিউট আবার একই রকম ভাবে গ্রামাটিক্যাল অ্যান্ড অকওয়ার্ড নেইদার গ্রামাটিক্যালি অ্যাকিউরেট সেন্টেন্স ইজ দ্য রেজাল্ট অফ সেন্টার ইমপ্ল্যান্টিং, ঠিক আছে। অ্যান্ড অকওয়ার্ড, ঠিক আছে, গ্রামাটিক্যালি অ্যাকিউরেট সেন্টেন্স ইজ দ্য রেজাল্ট, ঠিক আছে। অ্যান্ড অকওয়ার্ড বাট গ্রামাটিক্যাল, সারা বিশ্রী কিন্তু গ্রামাটিক্যালি অ্যাকিউরেট, এরকম ভাবে হবে। আচ্ছা তাহলে এই জায়গাটা আমি আর বলছি না, এগুলো আর কি তোমরা একটু দেখে নেবে সিনোনিম অ্যান্টোনিম। আমরা একটু এইখানে চলে আসি, এবার চলে আসি আমরা একটুখানি ক্লোজ টেস্টের দিকটা, ঠিক আছে। এই জায়গাটা একটু দেখে নিই। ক্লোজ টেস্টটা কি বললাম, এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মধ্যে একটু বেশি বেশি সেন্টেন্স থাকবে। দেখো সুপার হিরোজ আর ফিকশনাল ক্যারেক্টার্স, তাহলে সুপার হিরোজ গুলো কি হয়, ফিকশনাল ক্যারেক্টার হয়, অর্থাৎ একটা কাল্পনিক ক্যারেক্টার হয়। ড্যাশ পাওয়ার্স উইথ ড্যাশ পাওয়ার্স হু ইউজ দেয়ার পাওয়ার্স টু ফাইট ক্রাইম অ্যান্ড প্রোটেক্ট দ্য পাবলিক, ঠিক আছে। মানে যাদের কাছে ইনফাইনাইট একটা পাওয়ার থাকে, যারা সেই টু ফাইট ক্রাইম, ঠিক আছে, ক্রাইমের এগেনস্টে আর কি তারা যুদ্ধ করে এবং আমাদের পাবলিককে প্রোটেক্ট করে। Some popular superheroes include Superman, Batman, Spider-Man and Wonder Woman. আমরা জানি যে সুপার হিরোদের মতো এরা সুপার হিরোজ অফেন হ্যাভ ব্যাক স্টোরিজ, ঠিক আছে, মানে ব্যাক স্টোরি অনেক, তাদের পূর্ব কাহিনী কথোপকথন রয়েছে। দ্যাট ড্যাশ হাউ দে হ্যাভ গেইনড দেয়ার পাওয়ার, তারা কিভাবে আমাদের পাওয়ার সঞ্চয় করেছে সেগুলোর সম্বন্ধে একটা কথা, মানে বিভিন্ন গল্প রয়েছে। অ্যান্ড ড্যাশ বিং বর্ন উইথ স্পেশাল পাওয়ার্স, বিং বিটেন বাই আ রেডিওঅ্যাক্টিভ স্পাইডার অর বিং এক্সপোজ টু কসমিক রেডিয়েশন, মানে তাদের যে উৎপত্তিটা নিয়ে কথাবার্তা বলছে। দে ইউজুয়ালি হ্যাভ আ স্পেসিফিক আউটফিট, মানে তাদের বাইরের পোশাকটা তোমরা দেখেছো যে সুপারম্যানের কেমন পোশাক হয় বা কিছু ক্লোথিং, ঠিক আছে। দ্যাট দে ওয়্যার টু হাইড দেয়ার আইডেন্টিটি, মানে তাদের নিজস্ব যে আইডেন্টিটি রয়েছে সেটাকে ঢাকার জন্য এগুলোকে পরে। অ্যান্ড প্রোটেক্ট ড্যাশ ওয়াইল ফাইটিং ক্রাইম, এবং নিজেদেরকে রক্ষা করার জন্য এগুলোকে পরে। সুপার হিরোজ হ্যাভ বিন আ স্টেপল অফ পপুলার কালচার, মানে সুপার হিরোর যে ক্যারেক্টারটা তারা কিন্তু মানে আজকাল মানে পপুলার কালচারের মধ্যে একটা অন্যতম একটা ক্যারেক্টার। ড্যাশ ডিকেডস মানে প্রচুর দিন ধরে চলছে, অ্যাপিয়ারিং ইন কমিক্সে দেখতে পাই, মুভিজ দেখতে পাই, টেলিভিশনে দেখতে পাই, ভিডিও গেমস। এবার আমাদের দেখতে হবে চারটে অপশন দেওয়া রয়েছে 41 থেকে, এর মধ্যে কোনটা কোনটা আমাদের এখানে ঠিকঠাক বসবে, ঠিক আছে। তাহলে ভালো করে যদি দেখি আমাদের 41 এর কোয়েশ্চেনটা ভালো করে দেখ। 41 আমাদের কোনটা অপশনটা, সুপার হিরোজ আর ফিকশনাল ক্যারেক্টার্স উইথ ড্যাশ পাওয়ার্স, তাহলে বুঝতেই পারছো উইথ ড্যাশ পাওয়ার্স মানে হচ্ছে উইথ এক্সট্রা অর্ডিনারি পাওয়ার্স তাদের মধ্যে রয়েছে। এবার চলে যাই আমরা পরেরটা, ব্যাক স্টোরিজ। সুপার হিরোজ অফেন হ্যাভ ব্যাক স্টোরিজ দ্যাট ড্যাশ, দ্যাট বুঝতেই পারছো কি হয়ে যাবে, দ্যাট এক্সপ্লেন। ব্যাক স্টোরিজ রয়েছে, হ্যাভ ব্যাক স্টোরিজ হচ্ছে, দ্যাট এক্সপ্লেন মানে কি, দ্যাটটা রিলেটিভ প্রোনাউন, যে আর কি ব্যাক স্টোরিজ কে রিপ্রেজেন্ট করছে তাই জন্য এখানে এক্সপ্লেন হয়ে গেল, মানে এটা প্লুরাল নাউন তাই জন্য এখানে এক্সপ্লেন হয়ে গেল। এরপরে 43 তে দেখো কি বলছে, মানে আমাদের 3 নম্বর যেখানে আছে 3 নম্বর ড্যাশ বিং বর্ন উইথ স্পেশাল পাওয়ার্স, ঠিক আছে। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, তাহলে স্পেশাল পাওয়ার নিয়ে জন্মগ্রহণ করেছে, সাচ অ্যাজ বলতে পারি, সাচ অ্যাজ বিং বর্ন, ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা 4 কি বলছে দেখো, প্রোটেক্ট ড্যাশ ওয়াইল ফাইটিং ক্রাইম, প্রোটেক্ট দেমসেলভস, তাদের নিজেদেরকে আর কি প্রোটেক্ট করার জন্য, তাহলে অবশ্যই দেমসেলভস হয়ে যাবে। আর একটা হচ্ছে 5 পপুলার কালচার, সুপার হিরোজ হ্যাভ বিন স্টেপল অফ পপুলার কালচার ড্যাশ ডিকেটস, তাহলে বুঝতেই পারছো ড্যাশ ডিকেটস মানে হচ্ছে আমাদের কি রয়েছে, ও অ্যাবভ ডিকেটস। আচ্ছা 45 এ তাহলে আমাদের কি হয়ে যাবে, ফর ডিকেটস, যুগ যুগ ধরে এই অর্থ বলছে, ঠিক আছে। তাহলে এই জায়গাটা আমাদের আর কি বলেছে, ঠিক আছে। আর একটা হচ্ছে তোমাদের একটা ইয়ে দেওয়া রয়েছে, সেটা হচ্ছে রিডিং কম্প্রিহেনশন, ঠিক আছে। তো দেয়ার আর নো এনশিয়েন্ট নেশনস এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড,
এনশিয়েন্ট নেশন কোনো জায়গায় নেই আমাদের। অল নেশনস আর মডার্ন, বেশিরভাগ ক্ষেত্রেই তারা মডার্ন। এনশিয়েন্ট গ্রিক, এনশিয়েন্ট ইজিপ্ট, এনশিয়েন্ট ইন্ডিয়া, অল অফ দেম মে হ্যাভ গ্রেট সিভিলাইজেশনস হুজ আর্কিটেকচার, আর্ট অ্যান্ড লিটারেচার আর অবজেক্টস অফ অ্যাডমিরেশন। তাহলে যে এনশিয়েন্ট গ্রিক বা তুমি যেগুলো পুরনো সভ্যতা বলো না কেন, তাদের আর্কিটেকচার, আর্ট এবং লিটারেচার এগুলো হচ্ছে একটা গভীর অ্যাডমিরেশন বা মানে প্রচুর প্রশংসার দাবি রাখে। বাট দে আর নট ইন নেশন, তারা কিন্তু নেশন নয়, জাতি নয়। টু রিয়ালাইজ দিস ট্রুথ ইউ উইল হ্যাভ টু ফরগেট ফর দ্য টাইম বিং দ্য হিস্ট্রি ইউ ওয়্যার টট অ্যাট স্কুল। এগুলো বুঝতে গেলে, এই সত্য অনুধাবন করতে গেলে তোমাকে ভুলে যেতে হবে তুমি কি স্কুলে পড়েছিলে। বিকজ ইট ইজ দ্যাট হিস্ট্রি, এটা সেই ইতিহাস, ড্রিলড ইনটু ইউর হেডস ফ্রম দ্য টাইম ইউ ওয়্যার চিলড্রেন। মানে এইটা সেই ইতিহাস যেগুলো তোমার সেই ছোটবেলায় তোমার মাথার মধ্যে গেঁথে দেওয়া হয়েছিল, ঠিক আছে? অ্যান্ড কনস্ট্যান্টলি রিনিউড বাই ন্যাশনাল ফেস্টিভ্যালস অ্যান্ড সেরিমনিজ। তোমরা পরবর্তীকালে যখন ন্যাশনাল ফেস্টিভ্যাল গুলো দেখেছো, সেগুলোর মাধ্যমে তোমার সেই মানে অনুভূতিগুলো আরো কি হয়েছে, আরো জলজান্ত হয়ে উঠেছে। The speeches of your leaders and novels, films, and television serials that make it seem obvious to you that your nation is ancient. মানে তোমার এইগুলোর মাধ্যমে তোমাকে মনে করানো হয়েছে তোমার নেশন বা জাতি কিন্তু প্রাচীন। ইন অ্যাকচুয়াল ফ্যাক্ট, যদি এবার অ্যাকচুয়াল ফ্যাক্টে আসি, ইট ইজ নট ট্রু, এটা কিন্তু সত্যি নয়। ইয়োর 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 নেশন ইজ নট, ঠিক আছে? ইনডিড নো নেশন অন আর্থ ইজ, কোনো নেশনই কিন্তু এনশিয়েন্ট নয়। অনলি মডার্ন পিপল ক্যান ইমাজিন দ্যাট ওয়ে। শুধুমাত্র আজকের দিনের মানুষ সেটা মনে করতে পারে বা সেটাকে মেনে নিতে পারে যে হ্যাঁ এটা একটা পুরনো সভ্যতা। দ্যাটস অল, আর কিছু না। তাহলে এখান থেকে আমাদের কিছু কোয়েশ্চেন বলেছে, আমরা দেখে নিই যে কি কি কোয়েশ্চেন আছে। 46 এ দেখে নাও। কোনটা বলছে কারেক্ট, এর মধ্যে কারেক্ট কোনটা? এনশিয়েন্ট ইন্ডিয়া ইজ অ্যান এনশিয়েন্ট সিভিলাইজেশন বাট নট অ্যান এনশিয়েন্ট নেশন। তাহলে 46 এর কোনটা বলেছে আমাদের কারেক্ট? প্রথমটাই তো কারেক্ট হয়ে গেছে, প্রথমটাই কারেক্ট হয়ে গেছে। তাহলে আমার দেখার দরকার নেই। ফাইন্ড আউট দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড রিয়ালাইজ। তাহলে বুঝতেই পারছো রিয়ালাইজ বলতে কি বোঝায়, এই উল্টো কি হয়ে যাবে, অ্যান্টোনিম বলেছে। তাহলে রিয়ালাইজ করা মানে হচ্ছে মিসআন্ডারস্ট্যান্ড হয়ে যাবে অ্যান্টোনিমটা। আচ্ছা, ড্রিল ইনটু ইউর হেডস মানে তোমার মনের মধ্যে গেঁথে দেওয়া হয়েছিল, ঠিক আছে, মাথায় গেঁথে দেওয়া হয়েছিল। তার মানে কি হয়ে যাবে, মেক সামওয়ান লার্ন টু আন্ডারস্ট্যান্ড সামথিং বাই রিপিটিং ইট, মানে বারংবার তোমার সামনে বলে বলে সেগুলো তোমার মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। 49 কি বলছে দেখো। Which why does the author of the passage asks us to forget the history what we were taught at school? কেন আমাদেরকে এটা লেখক কেন বলছেন যে ভুলে যাও? কারণটা কি? কারণ তোমরা নতুন সত্যটাকে জানো। বিকজ দ্য হিস্ট্রি বুক টট আস দ্যাট আওয়ার নেশন ইজ এনশিয়েন্ট। কারণ আমাদেরকে বলেছিল এনশিয়েন্ট, আমাদের নেশন হচ্ছে এনশিয়েন্ট, কিন্তু লেখক বলছে না, আমাদের 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 যে নেশন বা জাতি সেটা কিন্তু প্রাচীন নয়। এটা লেখকের বক্তব্য। এরপরে হচ্ছে কারেক্ট সিনোনিম বলেছে বের করতে, অবভিয়াস। বুঝতেই পারছো, অবভিয়াস মানে একটাই ওয়ার্ড রয়েছে, ক্লিয়ার। ইট ইজ অবভিয়াস, ঠিক আছে? তো এই ছিল আমাদের টোটাল প্রশ্নগুলো, ঠিক আছে? এরপরে তোমাদের জন্য একটা সিজিএল এর প্রশ্ন দেখেছি একই রকম ভাবে। আমি যেহেতু সিপিওর প্রশ্নতে বেশি ইংরেজি থাকে সেগুলো আমি দেখালাম, ঠিক আছে? বাদ বাকি তোমাদের জন্য একটা সেট রেখেছি। আমরা আশা করি বুঝতে পেরেছি কিভাবে আমাদের প্রশ্নগুলো সলভ করতে হবে এবং কিভাবে আমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন গুলোকে কাজে লাগিয়ে আমরা পুরো জিনিসটাকে ডিল করব, ঠিক আছে? আচ্ছা, এরপরে বলো যদি তোমাদের কোনো সমস্যা থাকে, ঠিক আছে, কোনো কোয়েশ্চেন নিয়ে বা কোনো রকম জিনিস নিয়ে তারা বলতে পারো, যদি এরপরে কোনো তোমার ডাউট থাকে। আশা করি তোমাদের কোনো ডাউট নেই। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংকস ফর বিং কানেক্টেড, এতক্ষণ মনোযোগ সহকারে শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সেম টু ইউ। আচ্ছা, যদি কোনো ডাউট থাকে বলো, না হলে আমি স্যারের কাছে ক্লাসটা ট্রান্সফার। এনি ডাউট? সবাই বুঝতে পেরেছো আশা করি। ওকে, থ্যাংক ইউ সবাই। ঠিক, ক্লাসটা ভালো হচ্ছে আজ। ঠিক আছে, তাহলে হ্যাঁ, থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে, তাহলে আমি যদি সমস্যা না থাকে তাহলে স্যারকে ক্লাসটা ট্রান্সফার করছি। স্যার আপনি আছেন? স্যার কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ স্যার, হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমি একটু গ্রুপটা ওপেন করে দিচ্ছি, একটু যদি তোমরা ফিডব্যাক শেয়ার করো, দেন আমি এটা চলে আসছি তোমার কোডে চলে আসছি। আমি কোডের পুরো প্রসেস রেডি করে রাখছি যাতে করে তোমাদের জন্য সময় নষ্ট না হয়। পুরো প্রসেসটা রেডি করে রাখছি। এটা আমাকে সময় দাও,
দেখো স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা। আশা করি স্ক্রিন দেখতে পাচ্ছ। আমি একটু গ্রুপটা ওপেন করে দিচ্ছি, একটু যদি তোমরা ফিডব্যাক শেয়ার করো। দেখো গ্রুপটা ওপেন করে দিয়েছি, একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের ফিডব্যাক শেয়ার করো, একদম ট্রু ফিডব্যাক শেয়ার করবে। গ্রুপটা ওপেন আছে, 2 মিনিট সময় নেবো, তার বেশি একদমই না। তারপরে আমরা কোডে চলে আসবো। দেন তোমরা যদি থাকো 2-1 মিনিট কথা বলতে পারি। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, জানি না তোমাদের ওদিকেও বৃষ্টি হচ্ছে কিনা। আমি কথা বলছি তোমাদের সাথে, একটু ফিডব্যাকটা নিয়ে নিই। একটু যদি একটা দুটো সেন্টেন্সে যদি একটু ফিডব্যাক শেয়ার করো। স্যার নিশ্চয়ই বলেছেন যে, বা তোমরা জানো, এইগুলো জেনে গেছো যে এসএসসি মানে স্টাফ সিলেকশন ইংলিশ কিন্তু কিং মেকার। তা তুমি যে পরীক্ষায় দেখো না কেন, মানে বেশিরভাগ ক্ষেত্রে আমি এই কথাটা বলতে পারি যে বেশিরভাগ ক্ষেত্রে ইংলিশ কিন্তু অ্যাকচুয়ালি কিং মেকার। অর্থাৎ ইংলিশ ছাড়া তুমি কোনোভাবে এ বৈতরণী পার হতে পারবে না। বুঝতেই পারছো। যদি কেউ ভেবে থাকো যে পড়ার আবার শর্টকাট আছে, বা ইংলিশ আমি একদমই জানি না, কিছু শর্টকাট টিক্স দিয়ে আমি ইংলিশে কোশ্চেন আনসার করে দিতে পারবো, তাহলে তোমার জন্য কয়েক গুণ সান্ত্বনা থাকলো। তুমি অ্যাপ্লাই করে দেখো যে কি হয়। আর বাজার চলতি বই বা পিডিএফ দিয়ে যদি কিছু করতে পারো, উদ্ধার করে দেখো। দেখা টাকার পর তারপরে চেষ্টা করো আবার। কিন্তু সে দেখতে দেখতে এমন না হয় যে বয়স দুপুর পার হয়ে বিকেল চলে আসছে, এরকমটা যেন না হয়, এই আর কি। বয়সের বিকেল চলে আসলে কিন্তু আর কিছু করার থাকবে না। যা কিছু এক্সপেরিমেন্ট করো, কিন্তু সময়ের মধ্যে একটু যদি একটা দুটো সেন্টেন্স একটু ফিডব্যাক শেয়ার করো। এতদিন পর্যন্ত আমরা যেভাবে ইংলিশ শিখে এসেছি, আর স্যার যখন গ্রামার শেখাবেন, এর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। কারণ আমাদের প্রত্যেকটা নিয়ম কোথায় কিভাবে ইয়ে হচ্ছে সবগুলো ডিটেলস ক্লাস না করলে তুমি কখনো এগুলোকে বুঝতে পারবে না বা ধরতে পারবে না। তোমাদের ওখানে যে ইয়েরার কারেকশন গুলো আছে, স্যার আরো ভালো বলতে পারেন, বা তোমরা যারা প্র্যাকটিসের মধ্যে রয়েছে তারা আমার থেকেও আরো ভালো বলতে পারবে। আমি তো ইংলিশের নই, আমি জানিও না। তো এই ব্যাপারগুলো আর কি, সময় দিয়ে কিন্তু এগুলোকে করতে হবে, ধৈর্য নিয়ে করতে হবে। এটা একদমই ভেবো না যে যাই হোক করে যেভাবে খুশি হয়ে যাবে। একটু যদি একটা দুটো সেন্টেন্স একটু ফিডব্যাক শেয়ার করো। মানে 1.5 ঘন্টা স্যারের ক্লাসের রেসপেক্টে যদি শুধু মানে ফিডব্যাক আসে খুব ভালো খুব সুন্দর, তাহলে আর কি বলবো। একটু একটা দুটো সেন্টেন্স অন্তত লেখো। সবকিছুতে এত টিপটিপি কেন? একটু মন খোলো, একটু উদার হও। আর 1 মিনিটের কম সময়ের মধ্যে গ্রুপটা বন্ধ করে দেবো। যারা ফিডব্যাক শেয়ার করছে একটু ফাস্ট করো। আর একটু কি উদার হওয়া যায় না, যে একটা দুটো সেন্টেন্স কি লেখা যায় না? ভালো, খুব ভালো, গুড দিয়ে ছোটবেলায় বোঝা যেত। এখন আমরা যে যে বয়সে দাঁড়িয়ে রয়েছে এখানে আর ওই গুড খুব ভালো এটাতে কিছু বোঝা যায় না। একটু যদি একটা দুটো সেন্টেন্সে লিখো। একটু ফাস্ট করো তাড়াতাড়ি। গ্রুপটা বন্ধ করে দেবো, দেন আমি কোর্টে চলে আসবো। তোমায় কিন্তু এই ধরে ধরে করতে হবে, এর অন্য কোনো শর্টকাট অন্তত আমার জানা নেই। অনেক কিছু শিখলাম। আমি গ্রুপটা বন্ধ করলাম তাহলে। গ্রুপটা বন্ধ করলাম, আমি কোর্টে চলে আসছি।
কোডে চলে গেলাম। একদম যেরকমটা রেগুলার বলা থাকে সেই একই আছে, টাইপ করে পাঠাবে, কোনো রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না, মানে ইমেজ পাঠাবে না, ইমেজ পাঠাবে না, তাহলে তোমার কাছে কিন্তু যাবে না। শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে, কোনো রকম টেক্সট মেসেজ বা অন্য কোনো ফরম্যাটে পাঠাবে না। নিচে যে মোবাইল নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে। আর সিক্রেট কোড যেটা বলা সেটা তো জানো, বারবার পাল্টাবে। এই 3টে পয়েন্ট টাইপ করে পাঠাবে। নাম্বার 2, নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বারে পাঠাবে। নাম্বার 3, টাইমের মধ্যে পাঠাবে। আর আমি সবাইকে অনুরোধ করব যে একটু ধৈর্য রাখো। তোমার কাছে 1 ঘন্টা পরে যাবে, 2 ঘন্টা পরে যাবে, 5 ঘন্টা পরে যাবে, কিন্তু যাবেই, তোমার কাছে যাবেই। আমাকেও তো একটু মাঝে মাঝে মানুষ মনে করো, সবসময় মনে করার দরকার নেই। এটাও ভাবো আমিও তোমার মতো মানুষ, আমিও তোমার মতো কোনো একটা ফ্যামিলিতে থাকি, আমারও প্রবলেম হয়, আমার ফ্যামিলিতেও প্রবলেম হয়। এটা তো মাঝে মাঝে মনে করো, সবসময় মনে করার দরকার নেই। সবসময় নিজেকে মনে করো, কিন্তু আমাকে ওই মাঝে মাঝে মনে করো। এটা তো করতে পারো, কোনো এক্সট্রা মেসেজ করার দরকার নেই। তুমি যদি ভাই আমার দায়িত্ব দায়বদ্ধতা মনে করিয়ে দাও, তাহলে আমি এখানে কেন রয়েছি? তাহলে তুমি মনে করিয়ে দেবে, তুমি ফোন করে বলবে, আমি তারপরে খেতে যাব, তুমি বললে আমি তারপরে ঘুমাতে যাব। কেন মনে করাচ্ছ? নো মেসেজ, শুধু কোড পাঠাবে আর কোনো কোনো মেসেজ করবে না। তারপরে দেখো তোমার কাছে যায় কিনা। কোডটা হচ্ছে এটা, যেটা হাইলাইট করা রয়েছে এটা কোড। আমি কেন বলছি এটা, আমার হোয়াটসঅ্যাপ দেখলে তুমি বুঝতে পারতে। যদি আমার হোয়াটসঅ্যাপ দেখতে তাহলে তুমি বুঝতে পারতে। এই মুহূর্তে যে আমাদের স্কুল সার্ভিসের যে বিভিন্ন পরীক্ষা হয় জানো নিশ্চয়ই, আর প্রায় 10 বছর পর পরীক্ষা হচ্ছে। এবার আমাদের এখানেও বেশ কয়েকটা সাবজেক্টের সুবিধা রয়েছে, তাহলে বুঝতে পারছো যে কি হতে পারে। তো সেই জন্য আমি বলবো যে একটাই মেসেজ করে রেখে দাও, কোনো এক্সট্রা মেসেজ করো না, আমার কাছে যাবেই। আর যদি রাত্রে না পারে আমি কালকে সকালে পাঠাবো, এই দায়িত্ব এই দায়বদ্ধতা আমার। তুমি কেন মনে করাবে কষ্ট করে? কোডটা যেটা হাইলাইট করা রয়েছে এটাই কোড, আই এম দা বেস্ট। নাম্বারটা সেম আছে। এগুলো কিন্তু শুধু শুধু কোড দেখছো কিনা আমি জানি না, মানে তুমি কি শুধু কোড দেখতে পাচ্ছ, না এর মধ্যে কোনো মোটিভেশন খুঁজে পাচ্ছ আমি জানি না। দেখে নিও গতকাল, মানে গতকালের কোড যেটা পাঠিয়েছিলাম সেটার মধ্যে কি কোনো মোটিভেশন পেয়েছিলে? তার আগের দিনের কোডের মধ্যে কিছু পেয়েছো? না শুধুই একটা পিডিএফ বা রেকর্ডিং ক্লাস পাওয়ার জন্য একটা কোড হিসেবে মনে হচ্ছে আই এম দা বেস্ট? দায়িত্ব তোমার, কিভাবে নিচ্ছ তোমার দায়িত্ব। নাম্বারটা 6291515880। যারা আগের দিনের কোডগুলো পাঠিয়েছিলে তাদের কাছে নাম্বারটা আছে, তাহলে তাদের আর সময় লাগবে না এটা পাঠাতে। কত নম্বর গ্রাফে দাঁড়িয়ে রয়েছো কিন্তু জানতে ইচ্ছা করছে, কত নম্বর গ্রাফে দাঁড়িয়ে রয়েছো? কত নম্বর গ্রাফে দাঁড়িয়ে রয়েছো? 3 নম্বর গ্রাফ। যাক, এটাও অনেক ভালো। 40 জনের মধ্যে 3 জন, মানে এই রেশিওতেই মোটামুটি আসবে। ধরে নাও এরকম, 40 জনে 3 জন এরকমই চাকরি পাবে, এর বেশি পাবেও না। তো ঠিক আছে, আর দরকার নেই, আর লিখো না, সবাই চাকরি পাবে না। সবাই কেন লিখছো? কষ্ট করবে না, আমি আবারও বলছি, লাইফে কষ্ট করার জন্য না। তুমি কেন লিখবে 3 নম্বর? কেন লিখছো? ভাই যখন সময় আসবে না, তখন তো লেখা তো অনেক দূরের কথা, তখন যে তুমি আরো কত কিছু করবে তুমি বুঝতে পারছো না। পকেটে 100 টাকা থাকলেও তুমি খেতে পাবে না। এই দুনিয়াটা এরকম। একবার বাইরে বেরিয়ে দেখো, বা যারা বাইরে বেরিয়েছে, যাদের দেওয়ালে পিঠ থেকে গেছে তারা খুব ভালো জানে। আকাশ পাসওয়ান 2 নম্বর বলছো, আমি বলবো তাহলে ক্লাসই করবে না। যদি তোমার জন্য 2 নম্বর হয়, আমি বলবো ক্লাস করবে না। শুধু শুধু সময় নষ্ট করবে না, তুমি কিন্তু 700 বছর বাঁচবে না। অন্য কিছু চিন্তা ভাবনা করো ভাই। আজ তোমার ক্লাসে 8:30 থেকে শুরু হয়েছিল, মানে 10টায় শেষ হলো এই আর কি। যেটা বলার, আগামীকালকের ক্লাসটা বলে রাখি, আগামীকাল বায়ো সায়েন্সের ক্লাস থাকবে। বায়ো সায়েন্স মানে বুঝতে পারছো যে আমাদের সায়েন্সের পার্টটা খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে রেলের জন্য। বলতে পারো সায়েন্স খুব মানে বা বলতে পারো একটা অন্যরকম মাত্রায় দাঁড়িয়ে রয়েছে। রেলের জন্য সায়েন্স অন্যরকম মাত্রা, যেখানে গ্রুপ ডিতে সায়েন্স বলে একটা আলাদা পার্ট রয়েছে, এনটিপিসি তে সায়েন্স বলে আলাদা পার্ট নেই। কিন্তু জিকে যে পার্টটা রয়েছে তার মধ্যে সায়েন্সের গুরুত্ব সব থেকে বেশি। আমরা একদম প্রথম দিনের ক্লাসে দেখেছিলাম যে রেলের যে জায়গাটা, একই রকম ভাবে আমরা যদি স্টাফ সিলেকশন কমিশনের বিভিন্ন পরীক্ষা দেখি, তো সেখানেও কিন্তু মেজর রোল
সায়েন্স করে, মানে মেজর রোল এই দুজনের মধ্যে থাকে, আইদার সায়েন্স নলে স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্স, এদের মধ্যে কিন্তু মেজর রোলটা দেখা যায়। এদের পরেই কিন্তু আসে ওই হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, এইভাবে কিন্তু আসে। এই চারটে সাবজেক্ট বলছি, তার মধ্যে আবার মেজর রোল হচ্ছে হিস্ট্রি। ঠিক আছে, যে এই জায়গাটাকে খেয়াল রেখো, যেটা বারবার বলছি যে আমাদের এই সাবজেক্টগুলোর উপর কিন্তু আমাদের পুরো পরীক্ষাগুলো দাঁড়িয়ে রয়েছে। ইংলিশ কিং মেকার আগেই বললাম, বা স্যারও এই কথাগুলো বারবার বলেছেন। কালকে অ্যাকচুয়ালি দেখো এই ব্যাপারটা আমার একদমই মাথায় ছিল না, যার জন্য কালকে যেহেতু ক্লাসটা রাখা রয়েছে, আমি আর এই মুহূর্তটাকে ক্যান্সেল করতে পারছি না। ঠিক আছে, এই মুহূর্তে অন্য চাপ রয়েছে, মানে সোমবারের ক্ষেত্রেও আবার ক্লাসের শিডিউল করা আছে, যার জন্য আমি আর কোনোভাবেই করতে পারবো না। ইভেন তোমরা হয়তো জানো না বা কিছু, স্যার কিছুটা জানেন, স্যারকে বলেছি যে 8:30টায় ক্লাসটা শুরু হয়েছে, তার কারণ এরকম যে তোমার 8টা থেকে অন্য একটা ক্লাস ছিল, ডেমো ক্লাস ছিল, যার জন্য আমাকে এই দুটো ক্লাস কন্টিনিউ করতে হচ্ছে। এগুলো তো ডেমো ক্লাসেতে রয়েছে, রেগুলার ক্লাস তো আলাদা, সে তো ছেড়ে দাও। তো সেই জন্য আর কি সোমবারে আমি আর এই ক্লাসটা তাহলে কোনোভাবে দিতে পারবো না, মানে কালকে ক্লাসটা যদি আমি কোনোভাবে ক্যান্সেল করে দিই, আমার একদমই খেয়াল ছিল না ঈদের ব্যাপারটা, এটা মাথায় থাকলে, মানে এটা জানতাম যে কালকে রয়েছে, কিন্তু যখন এই রুটিনটা তৈরি করেছি তখন মাথা থেকে এমন ভাবে বেরিয়ে গেছে যে কোনোভাবে আর এটাকে করতে পারছি না। কালকের দিনটা একটু কষ্ট করে নাও, জানি একটা বড় উৎসব, মানে এই দিনে 1.5 ঘন্টা সময়টা অনেকটা, বাড়িতে অনেক লোকজন আসবে, অন্যরকম একটা খুশির আবহাওয়া, সেখান থেকে ক্লাস, কিন্তু কি করা যাবে আর বলো। দেখো যদি একটু কম্প্রোমাইজ করতে পারো, কারণ কোথাও না কোথাও কি তোমায় করতে হবে। এই যে ধরো আজকে যারা স্কুল সার্ভিসের জন্য, আমি জাস্ট 2 মিনিট এই কথাটা বলে নি, আর ভাবো যে তোমার আমার প্রত্যেকে তো 24 ঘন্টা টাইম, যারা স্কুল সার্ভিসের জন্য পড়াশোনা করছে, এরকম প্রচুর ছেলে মেয়ে রয়েছে যে যে ছেলে বা মেয়েটা 26 বছরের যার বয়স ছিল 2016 সালে, তারপরে তো 2025-এ পরীক্ষা হচ্ছে, মানে 10 বছর, 2016 সালে লাস্ট পরীক্ষা হয়েছিল, তারপরে 2025-এ, মানে 10 বছর পর, যার বয়স সেই সময় ছিল 26 বছর, এখন তার বয়স 36 বছর। সেই সময় সে একটা ইয়াং মেয়ে ছিল, আর আজকে সে কোনো না কোনো বাড়ির বউ, বা হয়তো 2 ছেলে মেয়ের মা। একদম অবাস্তব কথা বলছে না, খুব সত্যি কথা। সেই সময় যে ছেলেটা রকে বসে আড্ডা মারতো, আজকে সেই ছেলেটা কোনো না কোনো কোম্পানির এক্সিকিউটিভ বা ম্যানেজার পোস্টে রয়েছে, যার উপর এত দায়িত্ব রয়েছে, রাত 8টাতেও বাড়ি ফিরতে পারে না। এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে তারপরেও এখনো চোখ ঘষে স্বপ্ন দেখছে, যদি স্কুলে একটা চাকরি হয় তাহলে অন্তত এই অভিশপ্ত লাইফ থেকে মুক্তি পাওয়া যাবে, কিছুটা হলেও হয়তো নিজের একটা ডেজিগনেশন। কারণ অভিশপ্ত লাইফ আমাদের এই ব্যাপারটা ঠিক ওইভাবে জাস্টিফাই করা যায় না, জাস্টিফাই করা যায় এইভাবে যে আমার একটা ফিনান্সিয়াল ফ্রিডম আসবে, যে বেসরকারি জায়গাতে এ একবার মুখ করছে, ও মুখ করছে, সপ্তাহে টার্গেট, মাসের টার্গেট, বা সংসারের মধ্যে সবই ঠিক আছে, নিজে আমি আজ যা রান্না করব তাই সবাই খাবে, তার মধ্যে কোনো কিছু নেই। তার মধ্যেও নিজের একটা ভালো লাগার জায়গা তো থাকে, আমার তো চাই একটা ডিজিগনেশন, আমারও তো একটা হায়ারার্কি চাই। তো সেইখান থেকে আবারও কিন্তু চোখ রোগড়ে স্বপ্নটা দেখছে যদি হয়। তো 24 ঘন্টা সময় তো আর এমন হচ্ছে না যে ঠিক আছে এই ছেলে মেয়েগুলো এখন সংসার হয়ে গেছে, ঠিক আছে এদের জন্য 30 ঘন্টা করে দাও, 6 ঘন্টা বাড়িয়ে দাও, যাতে করে 6 ঘন্টা পড়তে পারি, তা তো আর হবে না। 24 ঘন্টা মানে 24 ঘন্টা সময়, তাহলে কোথা থেকে টাইম বের করবে? তাই একই কথা তোমাদেরকেও বলতে চাইছি, এই কথাটাই তোমাদেরকে বলতে চাইছি, মানে এই যে ঈদ নিয়ে যে কথাটা বলতে চাইছিলাম, যে দেখো সমস্ত কিছু করে কিছুটাই করতে পারো কিনা। কারণ মানে এরকম ব্যাপারটা, মানে আমি যদি একটা তোমার স্পিরিচুয়ালিটি রেসপেক্টেও যদি কিছু বলি, ব্যাপারটা এরকম যে হয়তো ভগবান আমাকে দেখছেন বা আমার জন্য কিছু একটা করার চেষ্টা করছেন, কিন্তু ভগবান ওয়েট করছেন আমি কতটা তাকে দিতে পারি, আমি কতটা আমার জন্য, আমার যে স্পেশাল টাইম, আমার যা কিছু, সেখান থেকে কিছু স্যাক্রিফাইস করতে পারি কিনা। তো আমি সেই জায়গা থেকে বলবো যে দেখো এই জায়গাগুলোতে করা যায় কিনা কিছু। আমার একদমই এটা খেয়াল ছিল না, মাথায় ছিল না, না হলে আমি আজকের দিনটাকে সেইভাবে রাখতাম বা রুটিনটা সেইভাবে সেট করতাম। একটু যদি পারো ম্যানেজ করে নিও, আমি আর এই ক্লাসটাকে ক্যান্সেল করছি না, হলে এই ক্লাসটাকে পুরোপুরি ক্যান্সেল করে দিতে হবে, এটা আর আমি কোনোভাবে দিতে পারবো না, এই আর কি। আর নেক্সট যেটা বললাম, আগামীকাল বায়ো সায়েন্সের ক্লাস থাকবে। সায়েন্সের মধ্যে যে পার্টগুলো রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তার মধ্যে বায়োলজি নো ডাউট খুব গুরুত্বপূর্ণ, নাম্বার 1। নাম্বার 2, আমি যদি জিজ্ঞাসা করি তুমি কোন সায়েন্সের সাবজেক্টে সব থেকে বেশি হ্যাবিচুয়েট, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তাহলে তোমার আনসার একবারে আসবে বায়োলজি।
তুমি হয়তো ফিজিক্সের 5টা চ্যাপ্টারও বলতে পারবে না, কেমিস্ট্রি তো 3টেও বলতে পারবে না, কিন্তু বায়োলজি সেখানে 10টা চ্যাপ্টারের নাম বলে দিতে পারবে বড় বড় করে। তুমি বায়োলজিতে অনেক কিছু জানো, অনেক কনফিডেন্স রয়েছে। তো এই সাবজেক্টটার সাথে কিন্তু আমরা এতটা পরিচিত। এবার আসি এই কথাটায় যে আগামীকাল বায়োসায়েন্স ক্লাস করার পর, মানে তুমি তো প্রচুর ক্লাস করেছো, লাইফ সায়েন্স, বায়োলজি যাই বলি না কেন, বায়োসায়েন্স যাই বলি না কেন, প্রচুর ক্লাস করেছো, অনেক টিচারে ক্লাস করেছো। কালকে ক্লাস করার পর মনে হবে আমাকে এইভাবে কেউ বায়োলজি পড়ায়নি, এটা অ্যাজাম্পশন থাকলো। আমি আমার মতো করে বললাম, মানে তুমি কালকে এটাকে করতে পারো, ডিনাই করতে পারো না স্যার আপনি যা বলেছিলেন ওটা একদমই ঠিকঠাক না, ঠিক আছে পড়িয়েছে ভালো, বাট ওই রকম ভাবে না। তুমি এটাই লিখবে কালকে ক্লাস হওয়ার পর, যদি আমার এই অ্যাজাম্পশন না মেলে তুমি কমেন্ট বক্স ওটাই লিখবে। আমি তোমাকে ঘুরিয়ে দুবার জিজ্ঞাসা করবো না কেন কোথায়, কারণ তোমার এই স্বাধীনতা রয়েছে, ফিডব্যাকের স্বাধীনতা রয়েছে, যে তুমি লেখো। আমি তোমাদের যখন ফিডব্যাক দিতে বলি তখন কোথাও বলি না ভাই ভালো ভালো লেখো, কারণ আমরাও মানুষ, আমরাও প্রতিদিন শিখি, মানে তোমাকে পড়াচ্ছি তার মানে কালকে আমাদেরকেও পড়তে হয়। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে হতেই পারে কোথাও না কোথাও ভুল, কোথাও না কোথাও তোমার মনে হতে পারে, তুমি শেয়ার করবে কালকে। আমি শুধু অ্যাজিউম করে রাখলাম যে কালকে তোমার এরকম একটা ফ্লেভার আসবে, এরকম একটা ফিলিংস আসবে যে বায়ো সায়েন্স বা বায়োলজি বা লাইফ সায়েন্স আমি প্রচুর পড়েছি, অনেক টিচারের কাছে পড়েছি, কিন্তু আমাকে কেউ এইভাবে পড়াইবে, এই ব্যাপারটা কালকে তোমার মধ্যে আসবে। মিলিয়ে নিও কথাটা, তারপর আমি তোমাদের থেকে ফিডব্যাক নেব। আর নেক্সট যেটা বলার, যে লাইফে একটু অর্ধেক অপশনস কমাও, কারণ লাইফে অপশনস যত বাড়বে তোমার সাকসেস রেট তত কমবে। মানে খুব ছোট্ট একটা এক্সাম্পল যদি আমি এরকম দিই, মানে এই মাত্র যেটা দিলাম এটাতেও বুঝতে পারছো যে এই যে স্কুল সার্ভিস কমিশনের ব্যাপারটা, মানে ফর্ম ফিল আপ করলেই হবে না, কারণ কোয়ালিফিকেশন যদি বলি সেটা কি না, তার যদি বয়সের মধ্যে থাকে সে পরীক্ষা বসতে পারবে, বা তার যদি গ্রাজুয়েশন বা মাস্টার ডিগ্রি থাকে সাথে বিএড থাকে তাহলে পড়তে পারবে, কিন্তু অ্যাকচুয়াল কোয়ালিফিকেশন ওটা না। অ্যাকচুয়াল কোয়ালিফিকেশন সেটা যেটা প্রথম দিন ডিসকাস করছিলাম, মনে করে দেখো যে ওই ব্যাপারগুলো মনে আছে কিনা। তা আবারও বলছি তোমাদের ক্ষেত্রে একই রকম, যে আমার এমটিএস এ মাধ্যমিক পাস বা সিএইচএসএল এ উচ্চ মাধ্যমিক পাস বা এনটিপিসি তে আমি উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন সব জায়গায় পরীক্ষা দিতে পারবো, তার মানে এই না যে তুমি যোগ্য। যোগ্য যে জায়গা, যে পয়েন্টগুলো একদম প্রথম দিন ডিসকাস করছিলাম, আমি জানি না প্রথম দিনের ক্লাসে কেউ ছিলে কিনা, এখান থেকে ছিলে বোধহয়, তা নাহলে 3 নম্বর বললে কি করে। যারা ছিলেন আমি তাদের জন্য ওই পার্টিকুলার ক্লাসের জায়গাটা আমি গ্রুপে শেয়ার করে দিয়েছি, দেখবে ওই পার্টিকুলার জায়গাটা আমি গ্রুপে শেয়ার করে দিয়েছি। আমি চাই যে তাদের কাছে পৌঁছাক, যারা এখনো পর্যন্ত জানে না বা যাদের কাছে এখনো ধারণা রয়েছে আমি বোধহয় পড়লে হয়ে যাবে, কিন্তু এই পড়াশোনা পুরোপুরি আলাদা। কারণ অনেকের কাছে এই ব্যাপারটা একেবারে নতুন, তুমি কম্পিটিটিভ ফিল্ডে প্রথমবার পা দিতে চলেছো, তো জেনে রেখো এটা কিন্তু তোমার স্কুল বা কলেজের পড়াশোনার মতো একদমই না, এর সাথে কোনো মিল নেই। ওখানে তুমি 80% মার্কস পেলে তোমাকে একটা সার্টিফিকেট দেবে, তোমাকে স্কুল কলেজ থেকে সম্বর্ধনা দেবে, আর এখানে 80% মার্কস পেয়েও যদি তুমি কোয়ালিফাই না করতে পারো তাহলে কোনো দাম নেই তোমার সাথে আর যে ছেলেটা ফেল করে গেছে। মানে ধরো আমি 100-র মধ্যে 15 পেয়েছি আর তুমি 100-র মধ্যে 80 পেয়েছো, কিন্তু কাট অফ 80-রও বেশি আছে, তাহলে আমার আর তোমার মধ্যে কোনো পার্থক্য নেই, আমি আর তুমি ভাই ভাই একদম। বোঝাতে পারলাম? কিন্তু স্কুলের এডুকেশনে কিন্তু অন্যরকম জিনিস, তুমি 80% মার্কস পেলে তোমায় কাঁধে নিয়ে নাচবে আর আমাকে ফেলো বলে ডাকবে, এই হচ্ছে ব্যাপার। আর দ্বিতীয়ত ওখানে সাজেশন কাজ করে, ওখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কাজ করে, টিচারের নোটস কাজ করে, ওখানে পরীক্ষার আগে 3 মাসের পড়াশোনা কাজ করে। আর এখানে এগুলো সবকিছু অকাজের, কোনোটাই কাজের না। যে তুমি ফর্ম ফিল আপ করলে তারপরে যেই বললো পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে আর তুমি অমনি পড়তে বসলে হবে না। এখানে তুমি ভাবলে যে ঠিক আছে ওই স্যারের থেকে সাজেশন নি, ওই স্যারের থেকে সাজেশন নি, হবে না। জেনে রেখো আমাদের যে এমসিকিউ যে স্ট্যান্ডার্ড যেভাবে পরীক্ষা হয়, এটা কিন্তু এমন একটা পরীক্ষা, এমন একটা পরীক্ষার সিস্টেম যে যেখানে তোমাকে সবকিছু জানতে হবে, এমন একটা কনসেপচুয়াল জায়গা। দিন দিন পরীক্ষার ধরন বা কোশ্চেনের প্যাটার্ন পাল্টাচ্ছে, তোমরা যারা একটু সিস্টেমের মধ্যে আছো তারা খুব ভালো রিলেট করতে পারবে। মানে আগে যেখানে ডিরেক্ট কোশ্চেন করতো, সে ডিরেক্ট কোশ্চেন এখন আর করছে না, এখন কনসেপচুয়াল কোশ্চেন করছে। এখন একটা কোশ্চেন এগেনস্টে তোমার থেকে 4টে কোশ্চেন জেনে নিচ্ছে, তাই না? আগে কোশ্চেন করতো অর্থশাস্ত্র কে রচনা করেন, আর এখন কি করছে 2টো কলাম দিয়ে দিচ্ছে, অর্থশাস্ত্র, ইন্ডিকা, তারপরে ধরো আরো 2-4টে বই, মহাভারত, রামায়ণ এরকম দিয়ে দিল।
আর ও পাশে নাম দিয়ে দিল মেগাস্ত্রীশ, কৌটিল্য দিয়ে এরকম নাম দেয়, এগুলো ম্যাচিং করতে বলছে। অর্থাৎ এখানের থেকে 4টে কোশ্চেন হয়ে যেত, সেটাকে এখন একটা কোশ্চেন করে দিচ্ছে। তোমার থেকে একটা কোশ্চেন থেকে 4টে কোশ্চেন জেনে নিচ্ছে। এইভাবে কিন্তু কোশ্চেনের পুরো ইয়ে পাল্টাচ্ছে। তোমরা যদি সামান্য এসএসসি জিডি মানে যেটা আমাদের এসএসসি যেটা হয়, মানে প্রচুর ছেলে মেয়ে পরীক্ষা দেয়, প্রচুর ভ্যাকান্সি থাকে, সেই এসএসসি জিডির কোশ্চেন তুমি যদি খেয়াল করে দেখো, একটু পুরনো, মানে আমি বলতে চাইছি ধরে নাও 2015 সালের কোশ্চেন পেপার গুলো দেখো আর এখনকার কোশ্চেন পেপার দেখো, তাহলে তুমি এই পার্থক্য মানে চোখে ভালো করে বুঝতে পারবে। হয়তো 2-4 বছরের পার্থক্য ধরা না পড়লেও যদি তুমি 5-7 বছরে 8 বছরের কোশ্চেন পেপার দেখো, তাহলে পার্থক্য বুঝতে পারবে, নাম্বার 1। আর নাম্বার 2, কাট অফে দেখো যে 2017-18 সালে কাট অফ কত যেত বা কত পার্সেন্টেজ যেত, আর এখন কাট অফ কি যায়, তাহলে তুমি তোমার মধ্যে একটা ধারণা তৈরি হয়ে যাবে যে এগুলো অ্যাকচুয়ালি চাকরির পরীক্ষা নয়, এগুলো অ্যাকচুয়ালি এলিমিনেশন টেস্ট। তোমাকে বাদ দেওয়ার জন্য এই পরীক্ষাগুলো নিচ্ছে, যে তুমি যাতে চাকরি না পাও। কারণ খুব সত্যি কথা, অল ওভার ইন্ডিয়াতে পরীক্ষা হবে। আমাদের স্টাফ সিলেকশন কমিশন রেসপেক্টে যদি বলি, তাহলে মোটামুটি সিট কত, কোথাও বা 15,000, কোথাও বা 28,000, কোথাও বা 22,000, এরকম টাইপের থাকে। জিডিতে তুলনামূলক বেশি সিট থাকে একটু, ওটা হয়তো প্রায় 40, 45, 50, 60ও ছুঁয়ে যায় বা তারও বেশি হয় কখনো কখনো। কিন্তু এই রিসেন্ট টাইমে কিন্তু জিডির আবার ভ্যাকেন্সিও কমে গেছে, অনেকটা কমে গেছে দেখবে। আর যদি রেল দেখি, তাহলে ওরকম রেলের একটা দেখেছো তো, আমি বোধহয় তোমাদেরকে বলছিলাম যে রেলে ফর্ম ফিল আপ হয়েছে কত, 1.21 crore, মানে 1,21,00,000। আর ভ্যাকান্সি কত, 32,000-এর মতো ভ্যাকান্সি। আমি যদি 32,000-কে 50,000 ধরি, আর ওদিকে 1,21,00,000-কে 1 কোটি ধরি, তাহলে কত পার্সেন্টেজ হচ্ছে, চাকরি পাচ্ছে কত পার্সেন্টেজ, একবার ক্যালকুলেশন করে দেখেছো? তোমাকে ওই পার্সেন্টেজের মধ্যে ঢুকতে হবে, ওর মধ্যে নাম লেখাতে হবে। আর ওর বাইরে তুমি যদি নাম লেখাও, তাহলে তুমি আমি সব একই রকম। আর ওর ভেতরে যারা রয়েছে তাদের কিন্তু গল্প লেখা হবে, তাদের গল্পই তুমি আবার পড়বে, তাই তো? তাদের গল্পই আমাদেরকে পড়ানো হবে। ঠিক বললাম তো? অমুকের ছেলে তমুকের মেয়ে, এই ব্যাপারগুলো হয়, যেটা জানো। কিন্তু এটাই কিন্তু আসল, যে তুমি আদতেও চাকরি পাচ্ছ কি পাচ্ছ না, ওই জায়গাটা সাকসেস করতে পারছো কি পাচ্ছ না, কত পার্সেন্ট মার্কস পেলে, কতটা সময় পড়াশোনা করেছো, পায়ের তলায় কটা বালিশ দিয়ে পড়েছিলে, কোনো কিছু ম্যাটার করে না, তুমি আলটিমেট কিছু পাচ্ছ কিনা। কিন্তু স্কুল লেভেলের তুমি পড়াশোনা করে কেউ 60% পাচ্ছে, কেউ 80% পাচ্ছে, তার একটা নির্দিষ্ট তোমার সার্টিফিকেটের ভ্যালু আছে। কিন্তু এখানে কোনো কিছু নেই। তাই আবারও বলছি, যদি লাগতে হয় পুরো জান লাগিয়ে দাও, আর যদি না হয় তাহলে বেরিয়ে যাও। এই আমি আছি উপস্থিত হওয়ার মতো এরকমটা থেকো না, থাকলে পুরোপুরি থাকো, নিজের পুরোটাকে উজাড় করে দাও, কোনো কিছু কৃপণতা করে রেখো না। আমি জানি না যে বাউন্ডারির কথা বলছিলাম, সেই বাউন্ডারি কে কে তৈরি করতে পেরেছো? মনে আছে প্রথম দিন একটা বাউন্ডারির কথা বলেছিলাম, কে কে তৈরি করতে পারলে এখনো পর্যন্ত? একটু জানাবে কে কে তৈরি করতে পারলে। যে প্রথম দিন যে বাউন্ডারির কথা বলেছিলাম, সেই বাউন্ডারিটা কে কে তৈরি করতে পারলে? তুমি জেনে রেখো, তোমার হয়ে কেউ কিচ্ছু করে দেবে না, এমনকি তোমার মা বাবাও নয়। যে মা বাবা তোমার প্রথমবার মুখ দেখে, একটা দিন ছিল তো যে প্রথমবার তোমার মুখ দেখে এত চড়া হেসেছিল, এত খুশি হয়েছিল, সেদিন খাওয়া ঘুম আসেনি। সেই মা বাবাই কিন্তু একদিন ঘুরিয়ে তোমাকে বলবে, ছেড়ে দে বাবা, আমাদের জন্য না, সরকারি চাকরি সবার হয় না। মানে যেমনটা হয়, আমরা বলি না আঙুর ফল টক, এরকম ব্যাপারটা অনেকটা। কারণ আলটিমেট তো আমি তো বলতে পারবো না আমার ছেলে খারাপ, আমি তো বলতে পারবো না আমার ছেলের মাথায় গোবর ভর্তি। তো আমি এইভাবে বলবো, ছেড়ে দে বাবা, দরকার নেই, বাবার বয়স হয়েছে, বাবার ব্যবসাটা দেখ, ওখানে বস, তোরও বয়স হচ্ছে বাবা, এবার বিয়ে দিতে হবে, আমাদেরও বয়স হচ্ছে, একটু নাতি নাতনির মুখ দেখবো, তাই তো? আমাদের মধ্যবিত্ত ঘরে কথাবার্তা তো এরকমই হয়। তো দেখো তুমি কোন দিকে নাম লেখাচ্ছ। আমি এই পর্যন্ত রাখলাম, চলো, থ্যাংক ইউ সবাইকে। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আগামীকাল ঠিক রাত 8টায় দেখা হবে বায়ো সায়েন্স ক্লাসে। ক্লাস কেউ মিস করবে না। রেকর্ডিং ক্লাস, পিডিএফ নোটস হাজার রিকোয়েস্ট করলে তোমার কাছে যাবে না, শুধুমাত্র সিক্রেট কোর্স ছাড়া রেকর্ডিং ক্লাস, পিডিএফ নোটস কারোর কাছে যাবে না। আগামীকাল ঠিক রাত 8টায়
বায়োসায়েন্স ক্লাস কেউ মিস করো না। থ্যাংক ইউ সবাইকে, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস তোমার কাছে পৌঁছে যাবেই যথাসময়, এ দায়িত্ব আমার, তোমাকে একবারের জন্য মনে করাতে হবে না। থ্যাংক ইউ, গুড নাইট।